তোমরা কিন্তু দেখছিলা যে আমরা বঙ্গভঙ্গ থেকে শুরু করছিলাম। আমরা এই গুরুত্বপূর্ণ যে টপিকস গুলো আর কি, এই যে বঙ্গভঙ্গ, এই বঙ্গভঙ্গ থেকে শুরু করে আমরা একেবারেই আমরা সংবিধান পর্যন্ত সবকিছু কমপ্লিট করেছিলাম। তোমাদের সংবিধান পর্যন্ত আমাদের কমপ্লিট ছিল, সংবিধান পর্যন্ত কমপ্লিট ছিল। তারপরে আমরা কি করছি, তারপরে আমরা ভৌগোলিক পরিস্থিতি যেটা সেটা কমপ্লিট করেছিলাম। আমাদের নদ নদী রিলেটেড যে পড়াশোনাগুলো ছিল সেগুলো আমরা কমপ্লিট করেছিলাম। তারপরে আমরা কি করছি, এই যে প্রাচীন বাংলার ইতিহাস যেটা, এইটা আমরা শুরু করেছি। প্রাচীন বাংলার ইতিহাস আমাদের পার্ট 1 যেটা, এটা কিন্তু একটা ক্লাস হয়ে গেছে। ওয়ালাইকুম আসসালাম আপু। সেটাতে কিন্তু আমরা নিছিলাম হলো বাঙালি জাতির উৎপত্তি। বাঙালি জাতির উৎপত্তি, এখানে আমরা বিগত বছরের যে প্রশ্নগুলো আর কি সেগুলো আমরা সলভ করেছিলাম। আর আজকে আমরা আলোচনা করব আমাদের জনপদ নিয়ে। প্রথম দিনে আমরা আলোচনা করছিলাম কি নিয়ে, বাঙালি জাতির উৎপত্তি, আমরা অ্যাকচুয়ালি কই থেকে আসলাম এই বিষয়টা নিয়ে আলোচনা করছি। আর আজকে আলোচনা করব আমরা অ্যাকচুয়ালি কোথায় বসবাস করতাম, ভারতবর্ষে আর কোন কোন জনপদ ছিল যেখানে আমরা বসবাস করেছিলাম। জি ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ঠিক আছে, আপনারা সবাই মেনশন করে জানাই দিচ্ছেন। আমরা আমাদের মেইন পড়াটায় চলে যাব। তার আগে আমি একটা কথা বলি, এই যে জনপদ যেটা, এটা প্রাচীন বাংলায় যে অঞ্চলগুলো ছিল এগুলো অখণ্ড কোনো দেশ ছিল না বা কোনো নির্দিষ্ট রাজ্য ছিল না। এই জন্য আমরা এগুলোর নাম দিয়েছি কি, এগুলোর নাম দিয়েছি আমরা জনপদ। জনপদ জাস্ট লোকেরা এখানে বসবাস করেছে, এখানে কোনো রাজা ছিল না যে রাজ্য পরিচালনা করেছে। বাট এরকম কিন্তু আমরা দেখতে পাই কখন আমরা দেখতে পাই, এটা কিন্তু আমরা দেখতে পাই যখন গুপ্ত সাম্রাজ্যের দুর্বলতায় দুইটা স্বাধীন রাজ্যের উদ্ভব হয়, যেটা আমাদের 6ষ্ঠ শতকে, তখন কিন্তু আমরা এটা দেখতে পাই। আশা করি আপনি বিষয়টা বুঝতে পারছেন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমরা যেখানে ছিলাম আর কি, তো মেইনলি আজকে আমরা জনপদ নিয়ে ডিটেইলস আলোচনা করব, চলেন। আচ্ছা আমাদের প্রথম যে প্রশ্নটা সেটা হইলো, বর্তমান বৃহত্তম ঢাকা জেলা প্রাচীনকালে কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল? আচ্ছা অনেক ছোট লেখা দেখা যাচ্ছে নাকি? জি ওয়ালাইকুম আসসালাম। আম্মু আব্বু রাজকন্যা, ও সুন্দর নেম। আচ্ছা এটা একটু বলেন আমারে, বর্তমান বৃহত্তম ঢাকা জেলা প্রাচীনকালে কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল? সমতট, পুন্ড্র, বঙ্গ নাকি হরিকেল? এই 4টা অপশনের মধ্যে কোনটা হবে এটা একটু আমারে জানান। আচ্ছা ঠিক আছে, সবকিছু দেখা গেলে আমাদের যে ঢাকা যে জেলাটা, এটা অ্যাকচুয়ালি কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল? সমতট, পুন্ড্র, বঙ্গ নাকি হরিকেল? এই 4টার মধ্যে আমার একটু বলেন যে কোনটা সঠিক উত্তর হবে। আচ্ছা ঠিক আছে, হাসতে হবে না। হ্যাঁ সরোয়ার, ঠিক আছে। মনে হচ্ছিল যে প্রথমটা লেখা মনে একটু ছোট আর কি, সেজন্য ভাবলাম যে দেখা যাচ্ছে কিনা। আচ্ছা ঠিক আছে, আমাদের উত্তর যেটা সেটা কি এখানে বঙ্গ। এই যে বঙ্গ জনপদ, এই বঙ্গ জনপদের মধ্যে অন্তর্ভুক্ত ছিল কি ঢাকা জেলা। আমরা বঙ্গ জনপদ সম্পর্কে যদি একটু পড়ি, এগুলো চাইলে আপনি নোট করে নিতে পারেন। বঙ্গ জনপদ, দেখেন এই বঙ্গ জনপদ অ্যাকচুয়ালি গড়ে উঠেছে কিভাবে, বঙ্গ জাতিকে কেন্দ্র করে। বঙ্গ জাতিকে কেন্দ্র করে, বঙ্গ জাতিকে কেন্দ্র করে গড়ে উঠেছে কি এই যে আমাদের বঙ্গ জনপদ। আচ্ছা এই কালারটা নিচে আর সমস্যা হবে না আশা করি। এই যে বঙ্গ জনপদ, এটা আমরা জনপদের কথা বলতেছি। আমরা যদি দেখতে চাই আর কি, যে বঙ্গ যে নামটা আর কি, এই বঙ্গ নামটার উদ্ভব অ্যাকচুয়ালি কিভাবে হয়েছে। বঙ্গ এটা কিন্তু বিভিন্ন ইতিহাসবিদ বিভিন্ন ভাবে দেখাইছে, বাট আমি যেটা দেখাচ্ছি সেটা হলো আবুল ফজলের অনুযায়ী। আবুল ফজলের অনুযায়ী বঙ্গটা অ্যাকচুয়ালি কিভাবে এসেছে আর কি, সেটা একটু দেখবো আমরা আবুল ফজল অনুযায়ী। আবুল ফজল বলছেন বঙ্গ যে শব্দটা, এই শব্দটা আসছে কই থেকে, এই শব্দটা আসছে হলো বং থেকে। বং থেকে এই শব্দটা আসছে কি বঙ্গ। আমরা কিন্তু মিল পাচ্ছি, বং বঙ্গ, বং বঙ্গ, এরকম কিন্তু আমরা মিল পাচ্ছি। আচ্ছা থাক থাক, আমি সবসময় হ্যাপি থাকি, এটা নিয়ে প্রবলেম নাই। বং বঙ্গ, আর এই বঙ্গটা আসছে কই থেকে, তিনি দেখাইছে যে বং, এই যে বং যে শব্দটা, এই বং শব্দটা আসছে হইলো অং থেকে। অং এটা একটা চীনা শব্দ, যেটার অর্থ কি, যেটার অর্থ হইলো জলাভূমি, যেটার অর্থ হইলো জলাভূমি। আশা করি আপনি বিষয়টা বুঝতে পারছেন। তাহলে বঙ্গ, এই বঙ্গ জনপদটা কিভাবে গড়ে উঠেছে, বঙ্গ যে জনপদ, এই জনপদটা গড়ে উঠেছে হইলো বঙ্গ জাতিকে কেন্দ্র করে বঙ্গ জনপদ গড়ে উঠেছে। আর যদি আমরা বঙ্গ নামের ক্ষেত্রে জানতে চাই, নামের ক্ষেত্রে হলো বঙ্গ কই থেকে আসছে, বং থেকে আসছে, বং আসছে অং থেকে। অং একটা চীনা শব্দ যার অর্থ হইলো কি জলাভূমি, এইরকম বোঝাচ্ছে আর কি। আচ্ছা আশা করি আপনারা বিষয়টা এটা বুঝতে পারছেন। তো আমরা বঙ্গ জনপদের মধ্যে অন্তর্ভুক্ত অঞ্চল, এটা নিয়ে আমাদের অনেক ঝামেলা হয়, এটা একটু আমরা পড়বো। অন্তর্ভুক্ত অঞ্চল, অন্তর্ভুক্ত অঞ্চল,
আচ্ছা, আপনারা কেউ একজন বলেন তো এই বঙ্গ জনপদের সাথে কোন নদীর সম্পর্ক রয়েছে? বঙ্গ জনপদের সাথে কোন নদীর সম্পর্ক রয়েছে? এই যে বঙ্গ জনপদ, এটার সাথে কোন নদীর সম্পর্ক রয়েছে? কোন নদীর সম্পর্ক রয়েছে? সম্পর্ক, এটা একটু আমার উত্তর করেন সবাই। আচ্ছা ঠিক আছে, আমরা নেক্সট কোশ্চেনটা দেখি। এটা একটু বলি আমরা, বঙ্গ জনপদের সাথে সম্পৃক্ত নদী, আমি সাগর বলি নাই, নদীর কথা বলছি। নদীটা একটু দেখেন, নদী কোন নদীর সাথে সম্পর্ক রয়েছে, এটা একটু দেখি আমরা। আপনারা সবাই একটু উত্তর করেন। আচ্ছা, বঙ্গ যে জনপদ, এটার সাথে সম্পর্কিত নদীর নাম হইল পদ্মা। এই যে পদ্মা নদী, এই পদ্মা নদীকে কেন্দ্র করে বঙ্গ যে জনপদ, এটাকে দুই ভাগে বিভক্ত করা হয়। বঙ্গ জনপদের উত্তরের যে অঞ্চলটা, উত্তর মানে কি মানচিত্রের উপর দিকে যে অঞ্চলটা, এই অঞ্চলটার নাম হইল বিক্রমপুর। বিক্রমপুর। আর পদ্মার নিচের যে অঞ্চলটা আর কি, সেটার নাম হইল কি নাব্য। বিক্রমপুর আর নাব্য, এই দুইটা অঞ্চলে বিভক্ত করা হয়েছে এই বঙ্গ এই যে জনপদকে। এই বিক্রমপুর এই অঞ্চল কোনটা কোনটার মধ্যে পড়ছে এবং নাব্য এই অঞ্চলের মধ্যে কোন কোন জেলা পড়ছে, এটা আমাদের দেখতে হবে। তো এটা আমরা আপনাদের কাছে কোশ্চেন করি, আপনারা কয়েকজন উত্তর দেন তো। বঙ্গ জনপদ যেটা, এটা কোন কোন জেলাতে পড়ছে বা কোন কোন অঞ্চলে পড়ছে, এটা একটু বলেন। এই বঙ্গ জনপদ কোন কোন অঞ্চলে পড়ছে? বঙ্গ জনপদের যে অঞ্চল, এটা একটু বলি আমরা, অঞ্চল, বঙ্গ জনপদের অঞ্চল। তারপরে আমি এটা একটা শর্টকাট ভাবে শিখাই দিচ্ছি যে কিভাবে আপনি এটা সহজেই মনে রাখতে পারবেন। বঙ্গ জনপদের কোন কোন অঞ্চল পড়েছে বঙ্গ জনপদের মধ্যে, সেটা একটু আপনারা কমেন্ট করে জানান সবাই। আচ্ছা, এটা একটু কমেন্ট করি আমরা। বিক্রমপুর মিষ্টান্ন ভান্ডার। আচ্ছা, আমরা একটু কমেন্ট করে জানাই এটা, এই যে আমাদের বঙ্গ এই জনপদের মধ্যে কোন কোন অঞ্চল পড়েছে, এটা একটু জানাই। এই যে আপনারা সবাই কমেন্ট করতেছেন। আচ্ছা দেখেন, মেইন মেইন কোন কোন অঞ্চল, এটা আমরা একটু দেখব। আমরা দুইটা ভাগে ভাগ করছিলাম, একটা হলো বিক্রমপুর আর একটা হলো কি আমাদের নাব্য। এই দুইটা অংশে আমরা কি করছিলাম, বিভক্ত করেছিলাম। আমরা একটু এই অঞ্চলের মধ্যে দেখব। এটা আপনারা সহজেই মনে রাখতে পারেন এইভাবে, M2ND, এইভাবে মনে রাখতে পারেন আপনারা, M2ND, বা আপনার যদি এমনিতে মনে থাকে তাহলে হয়ে যাবে। M2 যেহেতু লেখা আছে, তার মানে M তে হইলো দুইটা, একটা হইলো কি ময়মনসিংহ, ময়মনসিংহ, আর একটা হইলো মুন্সিগঞ্জ, মুন্সিগঞ্জ, মুন্সিগঞ্জ। এই দুইটা হইলো আমাদের এম তে। তারপরে এন ফর কি, এন ফর হইলো নারায়ণগঞ্জ, নারায়ণগঞ্জ, এম ফর হইলো নারায়ণগঞ্জ। আর ডি ফর হইলো কি, ডি ফর ঢাকা, ডি ফর ঢাকা। তো দেখেন, আমরা দেখলাম বিক্রমপুরের মধ্যে কোন কোন অঞ্চল পড়েছে আমাদের, ময়মনসিংহ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ আর ঢাকা, এটা আপনি মনে রাখতে পারেন M2ND এইভাবে। আর নাব্যের মধ্যে কোন কোন অঞ্চল পড়েছে, এটা একটু আমরা দেখবো। সেটা হলো FB আর হইলো P, এই দুইটাতে আমরা মনে রাখতে পারি। এফ ফর কি আমাদের ফরিদপুর, পি ফর হইলো পটুয়াখালী। আচ্ছা, আমি এই সাইডে একটু মুছে দিলাম আর কি। পটুয়াখালী। তাহলে আমরা এটা কিন্তু মনে রাখতে পারি, এখানে ফরিদপুর, পটুয়াখালী, M2ND। এটা আমরা কিভাবে মনে রাখতে পারি, এখানে ময়মনসিংহ রয়েছে, মুন্সিগঞ্জ রয়েছে, আর এখানে কি রয়েছে, ঢাকা রয়েছে। তো দেখেন, এটা আপনি যেভাবে ইচ্ছা সেভাবে মনে রাখতে পারেন, কোনো সমস্যা নাই। আর আমাদের এই যে বি একটা বাদ গেছে আমাদের, এই যে বি ফর আমাদের কি, বি ফর হইলো বরিশাল, বি ফর আমাদের বরিশাল। তো দেখেন, এভাবে আপনি সহজে মনে রাখতে পারেন। প্রথমত আপনি কি করে নেবেন, এই যে বঙ্গ জনপদ, এটা দুইটা ভাগে বিভক্ত। এটা হলো কয়টা ভাগে বিভক্ত, দুইটা ভাগে বিভক্ত। একটা হলো বিক্রমপুর আর একটা হলো কি নাব্য, একটা বিক্রম আর একটা হলো কি নাব্য। এই বিক্রমপুরের মধ্যে পড়ছে হইলো আমাদের ময়মনসিংহ, মুন্সিগঞ্জ, তারপর নারায়ণগঞ্জ, আর ডি ফর হইলো ঢাকা। আর এখানে নাব্যর মধ্যে কি কি পড়েছে, FBP, ফরিদপুর, বরিশাল, আর একটা হলো কি পটুয়াখালী। এই প্রধান অঞ্চল, এগুলোর মধ্যে থেকে পরীক্ষার সম্ভাবনা অনেক বেশি রয়েছে। ঢাকার ফরিদপুর, বরিশাল মিয়ে পটাইছে।
হ্যাঁ, আপনি ইচ্ছা যেভাবে ইচ্ছা মনে রাখতে পারেন, কোনো সমস্যা নাই। এভাবে আপনি কিন্তু সহজেই মনে রাখতে পারেন। আশা করি বিষয়টা ক্লিয়ার। তাহলে আমাদের এই যে বঙ্গ জনপদের মধ্যে কোন কোন অঞ্চল পড়ছে এই বিষয়টা আমরা ক্লিয়ার করে ফেলছি। তারপরে আমরা নেক্সট দেখবো এটা, প্রাচীন বাংলায় সমতট বর্তমান কোন অঞ্চল নিয়ে গঠিত? সমতট, সমতট কোন অঞ্চল নিয়ে গঠিত এটা আমরা একটু বলি। সমতট, এখানে অপশন দেওয়া হয়েছে ঢাকা ও কুমিল্লা, ময়মনসিংহ ও নেত্রকোনা, কুমিল্লা ও নোয়াখালী, ময়মনসিংহ ও জামালপুর। এই অপশনগুলোর মধ্যে কোনটা সঠিক হবে? প্রাচীন বাংলায় সমতট বর্তমান কোন অঞ্চল নিয়ে গঠিত হয়েছে, এটা একটু আমরা বলি সবাই। আমরা একটু কমেন্ট করে জানাই যে এটার উত্তর কি হবে। এটা কিন্তু আমি সমতটের কথা বলছি, সমতট। আচ্ছা, আপনারা সবাই সঠিক উত্তর দিয়েছেন যে সমতট এটা কোথায় মধ্যে পড়েছে। সবাই সঠিক না, একজন মেবি ক বলছেন, এটা হবে না, সি হবে, কুমিল্লা নোয়াখালী। কুমিল্লা নোয়াখালী, এটা কিন্তু হবে আমাদের কি, কুমিল্লা নোয়াখালী। কুমিল্লা নোয়াখালী কোন জনপদের অন্তর্ভুক্ত? এই যে আমাদের সমতট জনপদের অন্তর্ভুক্ত। আপনাদের জন্য আরেকটা কোশ্চেন, এই কুমিল্লা নোয়াখালী বাদে আর কোন অঞ্চল যেটা আমাদের সমতটের মধ্যে পড়েছে? কুমিল্লা নোয়াখালী বাদে আর কোন ভারতের রাজ্য যেটা সমতটের মধ্যে পড়েছে? ভারতের রাজ্য, রাজ্য যেটা সমতটের মধ্যে পড়েছে, এটা একটু আমাদের কমেন্ট করে জানান সবাই। আমরা মেইনলি এখন পড়তেছি হলো সমতট নিয়ে। সমতট এটা কোন কোন অঞ্চল গঠিত হয়েছে? এটা বাংলার হইলো কুমিল্লা ও নোয়াখালী। কুমিল্লা নোয়াখালীর পাশাপাশি আরেকটা অঞ্চল রয়েছে যেটা ভারতের, সেটার নাম কি হবে? কেউ একজন বলি আমরা। সমতটে আর কোন অঞ্চল রয়েছে আমরা কমেন্ট করে একটু জানাই সবাই। আমরা দুইজন কমেন্ট করছি। আচ্ছা হ্যাঁ, এটা কিন্তু সঠিক উত্তর, ত্রিপুরা। ত্রিপুরা, ত্রিপুরা রাজ্যেরও অবস্থান কিন্তু ছিল এই সমতটে। তাহলে সমতটে আমরা কি কি পাইলাম? কুমিল্লা নোয়াখালী ত্রিপুরা, কুমিল্লা নোয়াখালী ত্রিপুরা, এটা আমরা সমতটের মধ্যে পেয়েছি, কুমিল্লা নোয়াখালী ত্রিপুরা। তাহলে জাস্ট আমরা যখন এমসিকিউ সলভ করবো, আপনি যখন এমসিকিউ প্র্যাকটিস করবেন, তখন শুধু একটা দিয়ে যে কোনটা উত্তর হচ্ছে সেটা না, এর সাথে সম্পর্কিত আরো যে বিষয়গুলো রয়েছে এগুলো কিন্তু এটার সাথে সলভ করবেন। জি, আপনারা যারা উত্তর দিয়েছেন আর কি, মারিয়া জান্নাত জাফরিন, তারপরে আব্বু আম্মু রাজকন্যা, সবারই সঠিক উত্তর হয়েছে। তারপরে মেবি জাকারিয়া। আচ্ছা ঠিক আছে, সবাই সঠিক উত্তর দিয়েছেন। আমি নেক্সট কোশ্চেনে যাই। বাংলাদেশের সবচেয়ে প্রাচীন বসতি কোনটি? বাংলাদেশের সবচেয়ে প্রাচীন বসতি কোনটি, এটা একটু আমরা উত্তর করি। ময়নামতি, পুন্ড্রবর্ধন, পাহাড়পুর, সোনারগাঁও, এইটার মধ্যে কোনটা সঠিক উত্তর হবে? আমরা একটু উত্তর করি সবাই, এটার একটু উত্তর করি আমরা। বাংলাদেশের সবচেয়ে প্রাচীন বসতি কোনটি? ময়নামতি, পুন্ড্রবর্ধন, পাহাড়পুর নাকি সোনারগাঁও? এই চারটা অপশনের মধ্যে কোনটা হবে? এটা একটু উত্তর করি আমরা। আচ্ছা, আপনারা সবাই সঠিক উত্তর দিয়েছেন। এটা হলো আমাদের কি, পুন্ড্রবর্ধন বা পুন্ড্রনগর, এটা হলো আমাদের সবচেয়ে প্রাচীন জনপদ। এটা আমরা কিভাবে মনে রাখছিলাম? মনে রাখছিলাম হইলো পতে কি, পতে হইলো পুন্ড্র, আর এই পতে হইলো কি প্রাচীন, পতে প্রাচীন আর পতে হইলো পুন্ড্র। তাহলে আমাদের পতে প্রাচীন পতে পুন্ড্র, এই পুন্ড্রবর্ধন এটা হইলো সবচেয়ে প্রাচীন জনবসতি। প্রাচীন আবার পুরাতন দুইটাই কিন্তু সেম, প্রাচীনও থাকতে পারে অনেক সময়, আবার পুরাতনও থাকতে পারে। দুইটা দ্বারাই বোঝাচ্ছে অতীতের যে ব্যাপারটা সেটাকে বোঝানো হচ্ছে এখানে। তো আপনারা কেউ একজন বলেন তো, পুন্ড্রনগরের মধ্যে কোন কোন অঞ্চল ছিল? পুন্ড্রনগর, এই পুন্ড্রনগরের মধ্যে, আচ্ছা পুন্ড্রনগর না, আমি এটা পুন্ড্র জনপদ লিখি, দাঁড়ান। পুন্ড্র, পুন্ড্র জনপদ, তাহলে বুঝতে সুবিধা হবে। পুন্ড্র জনপদ, এই পুন্ড্র জনপদের মধ্যে কোন কোন অঞ্চল ছিল? অঞ্চল, এই অঞ্চলগুলোর নাম একটু বলেন। পুন্ড্র জনপদের মধ্যে যে অঞ্চলগুলো ছিল এই অঞ্চলগুলোর নাম একটু বলেন। আচ্ছা অ্যান্সার বি, ঠিক আছে। আমরা সবাই একটু বলি এটা, এই জনপদের নামগুলো।
আচ্ছা, আমরা 3জন কমেন্ট করছি। আচ্ছা দেখেন, আমি কিন্তু এখানে একটা বিষয় লিখে রাখছিলাম, এখানে একটা বিষয় লিখে রাখছিলাম, এই যে BR2D, BR2D, এই যে বি ফর কি আমাদের, বি ফর হইল বগুড়া, বগুড়া, বি ফর বগুড়া, আর ফর কি, আর ফর হইল রংপুর, রাজশাহী, রাজশাহী, তারপরে ডি ফর হইল দিনাজপুর, দিনাজপুর। আশা করি আপনি বিষয়টা বুঝতে পারছেন। তো দেখেন তাহলে 15 যে জনপদটা, এই 15 জনপদ হইল সবচেয়ে পুরাতন প্রাচীন জনপদ। এই 15 জনপদ, এটা আমরা পদে যেটা, এটা দিয়ে আমরা মনে রাখতে পারছি। এই 15 জনপদে কিন্তু বাংলাদেশের সবচেয়ে প্রাচীন লিপি পাওয়া গেছে। বাংলাদেশের প্রাপ্ত লিপির মধ্যে সবচেয়ে প্রাচীন লিপি পাওয়া গেছে এই পুনর্বর্ধন, যেটা ছিল ব্রাহ্মী লিপি। আচ্ছা, বগুড়া, রাজশাহী, রংপুর, দিনাজপুর। আচ্ছা, এভাবে আপনি মনে রাখতে পারেন, এটা BR2D, বগুড়া, রংপুর, রাজশাহী, তারপরে হইলো এই যে আমাদের দিনাজপুর। আশা করি আপনি বিষয়টা বুঝতে পারছেন। একটা স্ক্রিনশট নিতে পারেন, আপনি এটা পরবর্তীতে নিজে নিজে প্র্যাকটিস করতে পারবেন। আশা করি আপনার বিষয়টা ক্লিয়ার। আচ্ছা, আমি ক্লিয়ার করে দিলাম এটা। তারপরে আমি নেক্সট কোশ্চেন যেটা, সেটাতে যাব। আজকে আমাদের প্রায় সবগুলোই মুখস্থ টপিকস আর কি, জনপদ। আজকেও জনপদ হবে, এরপরে নেক্সট ক্লাস যেটা, সেটাও আমাদের জনপদের উপরই হবে। আপনারা ভালোভাবে পড়বেন। এখানে যে আমি যে কোশ্চেনগুলো জিজ্ঞাসা করব, এগুলো আপনি উত্তর দিবেন সাথে সাথে। আর এক্সট্রা যদি কোনো কথা বলি, সেগুলো আপনি নোট করে নেবেন। তো দেখেন, প্রাচীন বাংলার হরিকেল জনপদ অন্তর্ভুক্ত এলাকা, এটা একটু বলি আমরা। রাজশাহী, দিনাজপুর, খুলনা, চট্টগ্রাম। হরিকেল, হরিকেল কোন অঞ্চলে পড়েছেন? হরিকেল এই যে রাজশাহী, দিনাজপুর, খুলনা নাকি চট্টগ্রাম? এটা একটু উত্তর করি আমরা সবাই। প্রাচীন বাংলার হরিকেল অন্তর্ভুক্ত জনপদ, এটা অ্যাকচুয়ালি কোথায়? এটা আমরা উত্তর করব সবাই এখন। আচ্ছা, হরিকেল, এখন আমার কেউ একজন বলেন, হরিকেলের মধ্যে অ্যাকচুয়ালি কোন কোন জনপদ অন্তর্ভুক্ত? এই যে হরিকেল আমাদের যে জনপদটা, এই হরিকেলের মধ্যে কোন কোন অঞ্চল অন্তর্ভুক্ত? এটা আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। এখান থেকে মাঝে মধ্যে প্রশ্ন চলে আসেন, এখানে কোন কোন অঞ্চল রয়েছে, এটা একটু আমরা সবাই উত্তর করি। হরিকেলের মধ্যে কোন কোন অঞ্চল পড়েছে, এটা আমরা একটু সবাই উত্তর করি। জি, এটা সবাই সঠিক উত্তর দিয়েছেন, এটা কিন্তু চট্টগ্রাম। চট্টগ্রাম এটা সঠিক উত্তর। এখন আমি যে কোশ্চেনটা করছি সেটা হলো হরিকেল, এই হরিকেলের মধ্যে কোন কোন অঞ্চলটা পড়েছে, এটা একটু বলেন আমারে। একজন উত্তর করেছেন। প্রশ্ন আসার আগেই সবাই উত্তর দেয়। প্রশ্ন আসছে, তার মানে আপনার হয়তো নেট ইস্যু আর কি, আপনার ওখানে দেরি করে আসতেছে এরকম। আচ্ছা, এটা একটু বলি আমরা সবাই। এই যে মন মতো একটা উত্তর পাইছি আমি। এটা অনেক সময় কোশ্চেন চলে আসে, জান্নাতুল মাওয়া, আপনি যেটা লেখছেন। দেখেন, হরিকেলের কথা মাথার মধ্যে আসলে আমাদের কোন বিষয়টা নিয়ে আসতে হবে? বিষয়টা নিয়ে আসতে হবে বাংলার পূর্বাঞ্চল যেটা, সেটা হলো কি আমাদের বাংলার পূর্বাঞ্চল, বাংলার পূর্বাঞ্চল। এই বিষয়টা আপনি মাথার মধ্যে নিয়ে আসবেন। হরিকেল আসা মাত্র আপনার মাথার মধ্যে আসবে কি, বাংলার পূর্বাঞ্চল। বাংলার পূর্বাঞ্চলের মধ্যে কি কি রয়েছে আমাদের, আমরা একেবারে জেলার মধ্যে যাব না, এই অঞ্চলগুলো জাস্ট আমরা একটু নাম মনে রাখবো। অঞ্চল, অঞ্চলগুলো আমাদের কি কি, এখানে সিলেট, উপরে আমাদের কি রয়েছে, সিলেট রয়েছে, সিলেট। তারপরে আমরা নিচে যদি আসি, আমরা কি পাই এখানে, চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম, চট্টগ্রাম। তারপরে আমরা পাই পার্বত্য চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম আমরা পাই। তারপরে তাহলে আমরা পাইলাম হরিকেল জনপদের অবস্থানটা অ্যাকচুয়ালি কোথায়? হরিকেল জনপদের অবস্থানটা হইল, হরিকেল জনপদের অবস্থান হইল বাংলার পূর্বাঞ্চলে। বাংলার কোথায়? বাংলার পূর্বাঞ্চলে। বাংলার পূর্বাঞ্চল কোথায় কোথায়? এই যে সিলেট, চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম। তো আমার কেউ একজন বলেন তো, পার্বত্য চট্টগ্রামের জেলা কয়টা মোট? পার্বত্য চট্টগ্রামের জেলা কয়টা? এখান থেকে তারপর একটা কোশ্চেন আছে, এটার একটু উত্তর করেন। পার্বত্য চট্টগ্রামের জেলা, হ্যাঁ, মাঝে মাঝে অন্যের জন্য ছেড়ে দিতে হয় আর কি। মানে ব্যাপারটা হলো নিজে ঠকে যে অন্যকে জেতানো। অনেক সুন্দর কথা বলছেন আপনি, যদি আমি অন্যরকম মাইন্ডে এটা বললাম। আচ্ছা, এটা একটু আমরা বলি, পার্বত্য চট্টগ্রামের জেলা কয়টা? পার্বত্য চট্টগ্রামের জেলা,
জাফরিন ইসলাম, এটা লিখে আবার কোশ্চেন মার্ক কিসের জন্য? এটা তিনটা আমরা তো সবাই জানি, এটা তিনটা হবে, তিনটা আমাদের খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবন। আশা করি আপনি বিষয়টা ক্লিয়ার এখানে। তাহলে হরিকেল নিয়ে আমাদের যাবতীয় কোশ্চেন সবকিছু আমাদের ক্লিয়ার। মাঝে মধ্যে এটা কিন্তু এরকমও কোশ্চেন আসে যে বাংলার কোন অঞ্চলে অবস্থান করতেছে, বাংলার পূর্ব অঞ্চলে অবস্থান করতেছে, এবং কোন কোন অঞ্চল এটা, সিলেট, চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম। আশা করি বিষয়টা ক্লিয়ার। এখান থেকে আর একটা কোশ্চেন আসছে, সেটা হইলো রাঙ্গামাটির পূর্ব নাম কি? রাঙ্গামাটির পূর্ব নাম, রাঙ্গামাটির পূর্ব নাম কি? রাঙ্গামাটির পূর্ব নাম কি? এটা কেউ একজন বলেন তো, রাঙ্গামাটির পূর্ব নাম। আপনারা যারা বিগত কোশ্চেন পড়েছেন তারা আশা করি এই প্রশ্নটা পাইছিলেন। আপনার এই প্রশ্নটা ছিল রাঙ্গামাটির পূর্ব নাম কি। ওখানে কয়েকটা অপশন ছিল, আমার অ্যাকচুয়ালি মনে পড়তেছে না, বাট এখানের মধ্যে একটা অপশন, সেটা সঠিক উত্তর। আপনি বলেন এটা কোনটা? অ্যাকচুয়ালি আপনার আইডি নামটা অনেক কঠিন, এই জন্য আমি আসলে পড়তে পারতেছি না, বুঝতে পারছেন? আচ্ছা, এটা একটু সবাই একটু বলেন। আচ্ছা, এটা আমি সলভ করে দিচ্ছি। আপনারা যারা বিগত কোশ্চেন পড়েছিলেন আশা করি পাওয়ার কথা, সেখানে একটা কোশ্চেন করছিল যে রাঙ্গামাটির পূর্ব নাম কি। ওখানে অপশন দেওয়া ছিল হইলো হরিকেল, এবং ওইটাই হবে সঠিক উত্তর, হরিকেল। হরিকেল কিসের জন্য সঠিক উত্তর হবে? হরিকেল এই অঞ্চলের অবস্থানটা অ্যাকচুয়ালি কোথায়? হরিকেল এই অঞ্চলের অবস্থান হইলো বাংলার পূর্ব অঞ্চলে, বাংলার পূর্ব অঞ্চলে এটার হইলো অবস্থান, পূর্ব অঞ্চলে এটার অবস্থান। পূর্ব অঞ্চলে অবস্থান হওয়ার কারণে পূর্ব অঞ্চলে কি কি পড়ছে আমাদের? সিলেট, তারপরে চট্টগ্রাম, তারপরে হলো পার্বত্য চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম পড়েছে। এর মধ্যে পার্বত্য চট্টগ্রামের মধ্যে একটা জেলা হইলো কি? রাঙ্গামাটি। সেই জন্য কোশ্চেন যদি কখনো দেখেন এরকম আসে যে রাঙ্গামাটির পূর্ব নাম কি, সেখানে যদি হরিকেল অপশন দেওয়া থাকে অবশ্যই কিন্তু হরিকেল হবে। আচ্ছা আপু, ঠিক আছে, আমি এখন দতি খান বলেই ডাকবো, সমস্যা নাই, আইডি নামটা অনেক কঠিন ছিল। আচ্ছা, তারপরে আমরা নেক্সট কোশ্চেন দেখি। প্রাচীন পুণ্ড্রনগর কোথায় অবস্থিত? প্রাচীন পুণ্ড্রনগর কোথায় অবস্থিত? এটা একটু উত্তর করি আমরা। ময়নামতি, বিক্রমপুর, মহাস্থানগড়, পাহাড়পুর। চারটা অপশনের মধ্যে কোনটা হবে প্রাচীন পুণ্ড্রনগর? এটা একটু বলেন। আর এর আগে কিন্তু আমরা দুইটা ইনফরমেশন পড়েছি। এর আগে আমরা দুইটা ইনফরমেশন পড়ছিলাম কি, এই যে প ফর প্রাচীন, প ফর পুণ্ড্র, এই দুইটা আমরা ইনফরমেশন পড়েছিলাম। প ফর পুণ্ড্র, এই দুইটা আমি ইনফরমেশন বারবার কিসের জন্য বলতেছি জানেন? আপনি জানলে অবাক হবেন, বিসিএস এর 6 থেকে 7 বার এই কোশ্চেনটা আসছে, বাংলাদেশের প্রাচীন জনপদ কোনটা বা প্রাচীন বসতি কোনটা, বা এইটাই কোশ্চেন চলে আসছিল আর কি। তাহলে এটার উত্তর করি আমরা, পুণ্ড্রনগর যেটার, সেটার অবস্থান অ্যাকচুয়ালি কোথায়? পুণ্ড্রনগর। এটা একটু আমরা উত্তর করি। আচ্ছা, ঠিক আছে, সবারই সঠিক উত্তর। এই যে পুণ্ড্রনগর যেটা, এটার অবস্থান কোথায়? এটার অবস্থান হইলো মহাস্থানগড়। এখন আমাদের প্রধান কোশ্চেন যেটা, এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, মহাস্থানগড় বা পুণ্ড্রনগর কোন নদীর তীরে অবস্থিত? কোন নদীর তীরে অবস্থিত? এটার একটু আমরা উত্তর করি। পুণ্ড্রনগর বা মহাস্থানগড় কোন নদীর তীরে অবস্থিত? এটার একটু আমরা উত্তর করি সবাই, কোন নদীর তীরে অবস্থিত? জি, আপনারা যারা উত্তর করেছেন সবারই সঠিক উত্তর হয়েছে। আমি নাম অতগুলো না পড়ি। ফ্রাইডেতে গেছিলেন কি, মহাস্থানগড়ের কথা বলতেছেন নাকি? আচ্ছা, এটার একটু উত্তর করি আমরা। জি, দেখেন এটার নদীর নাম কি? নদীর নাম হইল করতোয়া। এটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ, করতোয়া, করতোয়া। আশা করি আপনি বিষয়টা বুঝতে পারছেন, করতোয়া। তাহলে আমরা একটা বিষয় দেখলাম, এই যে মহাস্থানগড়, এটার অবস্থান কোথায়? এই মহাস্থানগড়ের অবস্থান হইল বগুড়া, মহাস্থানগড়ের অবস্থান বগুড়া। বগুড়া থেকে উত্তর দিকে এই করতোয়া নদীর তীরে অবস্থিত হইল এই যে আমাদের পুণ্ড্রনগর, যেটাই বর্তমানে কোথায় অবস্থান করতেছে? এই যে মহাস্থানগড়ে অবস্থান করেছে। যারা বগুড়া তারা তো অবশ্যই এই জায়গায় গিয়েছিলেন, একবার না একবার, যারা বগুড়ায় বাসা আর কি, এটা তো অবশ্যই গিয়েছিল তারা এখানে। আচ্ছা, আমরা নেক্সট কোশ্চেন যদি দেখি, তাহলে আশা করি বিষয়টা ক্লিয়ার। এখানে কিন্তু আমরা ডিটেলস পড়ে ফেলছি। তারপরে আমরা দেখব রাজশাহীর উত্তরাংশ, বগুড়ার পশ্চিমাংশ, রংপুর ও দিনাজপুরের কিছু অংশ নিয়ে গঠিত হয়েছে কি? সমভূমি, বরেন্দ্রভূমি, উত্তরবঙ্গ, মহাস্থানগড়। এটা অনেক বেশি একটা কনফিউশন কোশ্চেন, আপনারা জাস্ট উত্তর করেন, আমি তারপরে এটা ডিটেলস সলভ করে দিচ্ছি। রাজশাহীর উত্তরাংশ, বগুড়ার পশ্চিমাংশ, রংপুর ও দিনাজপুরের কিছু অংশ নিয়ে গঠিত হয়েছে
কোন জনপদ বা অংশ নিয়ে গঠিত হয়েছে অ্যাকচুয়ালি কি, এটার একটু আমরা উত্তর করি। আচ্ছা, আপনারাও গিয়েছিলেন উর্মি আপু? মস্তানগড় কিন্তু আসলে অনেক সুন্দর, জাদুঘর রয়েছে, আশেপাশে আরো অনেক কিছু রয়েছে, ভাসু বিহার রয়েছে। আচ্ছা, এটার আমরা একটু উত্তর করি সবাই। ক্যামেরা নোটটিসের সমস্যা নাই, ঠিক হয়ে যাবে এটা। জি জি, বরেন্দ্র ভূমি হবে, এটাতে শিওর, এটা আমিও জানি আপনিও জানেন, এটা শিওর বরেন্দ্র ভূমি। আপনাদের মাথার মধ্যে একটা কোশ্চেন আসতে পারে, সেটা যে এই যে মহাস্থানগড়, মহাস্থানগড়ের অবস্থান কোথায়? পুন্ড্রনগর, মানে পুন্ড্রনগরের অবস্থান তো মহাস্থানগড়ে, এই যে পুন্ড্রনগর। আমরা এর আগে দেখে আসলাম একটা বিষয়, সেটা হলো পুন্ড্র জনপদ যেটা ছিল, পুন্ড্র জনপদ, পুন্ড্র জনপদের মধ্যেই তো এই অঞ্চলগুলো পড়তেছে, তাহলে কিসের জন্য এটাকে আবার বরেন্দ্র ভূমি বলা হচ্ছে? দেখেন এখানে দুইটা সমাধান রয়েছে আপনার। প্রথমত যদি আমরা জনপদ নিয়ে আলোচনা করি, তাহলে আমরা যে বিষয়টা বলবো সেটা হলো বরেন্দ্র, বরেন্দ্র এটি কি পূর্ণাঙ্গ জনপদ না, পূর্ণাঙ্গ জনপদ নয়, এটি পূর্ণাঙ্গ জনপদ নয়। আশা করি আপনি বিষয়টা বুঝতে পারছেন। আর একটা বিষয়, এখানে বলছে ভূমির কথা, এখানে অঞ্চলের কথা বলছে, এখানে ভূমির বিষয়টা চলে আসছে। আর এই যে অঞ্চলগুলো, এগুলো কিন্তু ওই বরেন্দ্র ভূমির মধ্যে পড়তেছে। আপনি যদি ভূমিরূপ দেখেন আর কি, আমাদের যে ভূ প্রকৃতি যদি দেখেন আপনি পড়েন, তাহলে বিষয়টা আপনি বুঝতে পারবেন। আরো কয়েকটা উত্তর হলো, এখানে মহাস্থানগড় কিসের জন্য হবে না? মহাস্থানগড় জাস্ট একটা অঞ্চল, এখানে অঞ্চলের হইলো একটা নাম। আর পুন্ড যে জনপদ যেটা, আর এই পুন্ড জনপদ হইলো এই সবগুলো মিলে গঠিত হয়েছে। এই যে BR2D, বগুড়া, রাজশাহী, রংপুর, দিনাজপুর। আর এই যে বরেন্দ্র যে পূর্ণাঙ্গ জনপদ নয়, কেউ যদি পূর্ণাঙ্গ না হয় তাহলে সে কিন্তু আর একজনের উপর নির্ভরশীল। তাহলে বরেন্দ্র জনপদ পূর্ণাঙ্গ নয়, বরেন্দ্র জনপদ কার মধ্যে অন্তর্ভুক্ত? এই যে পুন্ড্রের মধ্যে অন্তর্ভুক্ত। এটা একটু নোট করে নিতে পারেন আপনি চাইলে। এই যে আমাদের বরেন্দ্র জনপদ পূর্ণাঙ্গ জনপদ না, এই বরেন্দ্র জনপদ পুন্ড্রের মধ্যে অন্তর্ভুক্ত। আশা করি আপনি বিষয়টা বুঝতে পারছেন, আমি যে স্লাইডটা দিয়েছিলাম সেখানে আপনি পড়েছিলেন। আচ্ছা, স্বাধীন জনপদের কনসেপ্টটা সম্পূর্ণ আলাদা, ওইটা আমি ডিটেলস আলাদা করে আলোচনা করব। আর এই জনপদটা কার মধ্যে অন্তর্ভুক্ত ছিল? এই জনপদটা অন্তর্ভুক্ত ছিল হইল পুন্ড্রের মধ্যে। আশা করি কনসেপ্টটা আপনাদের ক্লিয়ার এখানে। তারপরে আমরা দেখব প্রাচীন গৌড় নগরীর অংশ বিশেষ বাংলাদেশের কোন জেলায় অবস্থিত? প্রাচীন গৌড় যে অঞ্চলটা, এই অঞ্চলের সবগুলো জেলায় কোথায় অবস্থান করতেছে? ভারতে অবস্থান করতেছে, ভারতে। আর বাংলাদেশে মাত্র একটা জেলা অবস্থান করতেছে আমাদের এই বাংলাদেশে। তো এখানে একটা জেলার কথাই বলা হয়েছে, একটা জেলা অ্যাকচুয়ালি কোনটা হবে? কুষ্টিয়া, বগুড়া, কুমিল্লা নাকি চাপাই নবাবগঞ্জ? এই চারটা অপশনের মধ্যে কোনটা সঠিক উত্তর? আচ্ছা, এটা আমরা একটু সবাই সঠিক উত্তর দেই। এটা কি হবে আমাদের? প্রাচীন গৌড় নগরীর অংশবিশেষ বাংলাদেশের কোন জেলায় অবস্থিত? কুষ্টিয়া, বগুড়া, কুমিল্লা নাকি চাপাই নবাবগঞ্জ? এটার একটু উত্তর করি আমরা সবাই, এটার একটু সবাই উত্তর করি। ওয়ালাইকুম আসসালাম আপু, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি সবসময় ইনশাল্লাহ আল্লাহর রহমতে ভালো থাকি। আচ্ছা, এটার একটু উত্তর করছি আমরা সবাই। উত্তরটা হলো চাপাই নবাবগঞ্জ। এখন কেউ একজন বলেন তো, ভারতের মধ্যে যে অঞ্চলগুলো পড়ছে এর মধ্যে দুই একটা নাম বলেন তো কেউ। ভারতে যে অঞ্চলগুলো পড়েছে তার মধ্যে দুই একটা নাম বলি আমরা, ভারতের মধ্যে যে অঞ্চলগুলো পড়েছে। আর একটা কোশ্চেন, চাপাই নবাবগঞ্জ জেলাতে কোন নদী প্রবেশ করেছে? কোন নদী প্রবেশ করেছে? দুইটা কোশ্চেন করলাম আমি আপনাদেরকে। আমরা প্রাচীন গৌড়ের অংশ বিশেষ বাংলায় কোন জেলায় দেখলাম? আমরা খুঁজে পেয়েছি হইলো চাপাই নবাবগঞ্জ জেলা। এই যে আমার এটা চাপাই নবাবগঞ্জ জেলা। আর ভারতের মধ্যে কোনগুলো পড়ছে? হ্যাঁ, দ্যুতি খান আপনি অনেক সুন্দর করে লিখছেন, মালদহ, মুর্শিদাবাদ, বীরভূম ও বর্ধমান। জি, এই সবগুলো অঞ্চল কিন্তু এটার মধ্যে পড়েছে। আমি দুইটা কোশ্চেন করেছিলাম আপনাদেরকে। জি, এটা হলো আমাদের কি, এই যে মুর্শিদাবাদ, মুর্শিদাবাদ, তারপরে মালদহ, মালদহ, তারপরে বীরভূম, বীরভূম এই অঞ্চলগুলোতে পড়েছে। আরেকটা হলো বর্ধমান, বর্ধমান। এটা সব বিদে কিন্তু, সরি দুইটা বিদে আর বাকি দুইটা হলো মদিয়া। মুর্শিদাবাদ, মালদহ, বীরভূম আর হইলো বর্ধমান, এই অঞ্চলগুলোতে পড়েছে এই যে গৌর জনপদ যেটা সেটা। আর বাংলাদেশে পড়েছিল চাপাই নবাবগঞ্জ। আর চাপাই নবাবগঞ্জ যে প্রবেশ করেছে কোন নদী? চাপাই নবাবগঞ্জ যে প্রবেশ করেছে হইলো পদ্মা নদী, পদ্মা নদী এখানে প্রবেশ করেছে। আশা করি বিষয়টা ক্লিয়ার।
পদ্মা নদী, জি। যমুনা, যমুনা হবে না, যমুনা তো না, যমুনা তো পুরাতন ব্রহ্মপুত্র, সেখান থেকে তৈরি হয়েছে আর কি, ওটা পরবর্তীতে ভূমিকম্পের ফলে। আচ্ছা, ওইটা বাদ। আশা করি বিষয়টা ক্লিয়ার, এখানে আমরা পেরেছি সবকিছু। আমরা এখন নেক্সট কোশ্চেন দেখবো। নেক্সট কোশ্চেনে কি বলা হয়েছে? নেক্সট কোশ্চেন হইলো আমাদের, মহাস্থানগড় এক সময় বাংলার রাজধানী ছিল, তখন তার নাম কি ছিল? এটা একটু আমরা উত্তর করি সবাই। এটার মধ্যে কোনটা হবে? মহাস্থানী ছিল নাকি কর্ণসুবর্ণ ছিল নাকি পুণ্ড্রনগর ছিল নাকি রামাবতী ছিল? এটা একটু আমরা বলি। আচ্ছা, এটার একটু আমরা সবাই উত্তর করি। আগে প্রথম যে প্রশ্ন এখানে দেওয়া আছে সেটার উত্তর করি, পরবর্তীতে আমরা এগুলো সলভ করব। ক্যামেরা অ্যাকচুয়ালি আমি নড়াচ্ছি না, ক্যামেরা আবির নড়াইছিল। ক্যামেরা নড়াইয়া সবকিছু ঠিকঠাক করে দিছে। এটা একটু আমরা বলি যে মহাস্থানগড় এক সময় বাংলার রাজধানী ছিল, তখন তার নাম কি ছিল? এটা একটু আমরা বলি সবাই। আমরা মনে হয় কয়েকজন ভুল উত্তর দিয়েছি, এটা কিন্তু সঠিক উত্তর হবে এই যে পুণ্ড্রনগর। পুণ্ড্রনগর, এটা হবে আমাদের কি সঠিক উত্তর। মহাস্থানগড় একসময় বাংলার রাজধানী ছিল, তখন তার নাম কি ছিল? পুণ্ড্রনগর। এখান থেকে আমরা দুইটা বিষয় বুঝতে পারি। তাহলে কি পুণ্ড্রনগরের বর্তমান নাম, পুণ্ড্রনগরের বর্তমান নাম, পুণ্ড্রনগরের বর্তমান নাম তাহলে কি হবে? এই যে আমাদের মহাস্থানগড় হবে, মহাস্থানগড়। এই কোশ্চেনের মাধ্যমে আমরা এই বিষয়টা বুঝতে পারলাম। তো বলা হচ্ছে বাংলার রাজধানী ছিল, তাহলে অ্যাকচুয়ালি কোন সময় রাজধানী ছিল? কোন বংশের সময় বা কোন সাম্রাজ্যের সময় এটা রাজধানী ছিল? রাজধানী ছিল মেইনলি, রাজধানীটা অ্যাকচুয়ালি প্রাদেশিক রাজধানী ছিল, বাংলার প্রাদেশিক রাজধানী, বাংলার প্রাদেশিক রাজধানী, বাংলার প্রাদেশিক রাজধানী। এটা একটু আমরা উত্তর করি সবাই। তাসরিফা নুসরাত সিনথিয়া আপু অনেক সুন্দর করে কমেন্ট করেছেন। এটা একটু আমরা উত্তর করি সবাই, যে এটা কোন বংশ বা কোন সাম্রাজ্যের সময় ছিল এর যে রাজধানীটা। জি, দেখেন, আপনারা কমেন্ট করতে থাকেন, আমি এটা নিয়ে একটু ডিটেলস পড়াই, যেহেতু এটা চলে আসছে আর ইতিহাসের স্টুডেন্ট হিসেবে এটা আমার অবশ্যই আপনাদেরকে জানানো উচিত। দেখেন, পুণ্ড্রনগর, পুণ্ড্রনগর প্রথম বাংলা অধিকার করেন হইল সম্রাট অশোক, সম্রাট অশোক, সম্রাট অশোক। সম্রাট অশোক কি করেছেন? বাংলাটা অধিকার করেছেন। সম্রাট অশোক বাংলাটা অধিকার করে বাংলার প্রাদেশিক রাজধানী বানায় কোনটাকে? এই যে পুণ্ড্রনগরকে। পুণ্ড্রনগর কি করে? বাংলার প্রাদেশিক রাজধানী বানায়, বাংলার প্রাদেশিক রাজধানী, প্রাদেশিক রাজধানী। দেখেন, এটা একটু নোট করে নেন। তো দেখেন, সর্বপ্রথম আমাদের বাংলাটা অধিকার করেছে কে? বাংলাটা অধিকার করেছে হলো সম্রাট অশোক। সম্রাট অশোক বাংলাটা অধিকার করে বাংলাকে প্রদেশ হিসেবে গণ্য করে পুণ্ড্রনগর যেটা, সেটা কি করছে? বাংলার প্রাদেশিক রাজধানী করেছে। সম্রাট অশোক কোন বংশের শাসক? সম্রাট অশোক ছিল আমাদের মৌর্য বংশের শাসক, মৌর্য বংশের শাসক। মৌর্য আপনারা বংশ বলতে পারেন বা সাম্রাজ্য বলতে পারেন, কোনো সমস্যা নেই। তার পরবর্তীতে আমরা দেখতে পাই গুপ্তের সময় সমুদ্রগুপ্তকে আমরা দেখতে পাই, সমুদ্রগুপ্ত, সমুদ্রগুপ্ত। এই সমুদ্রগুপ্ত কি করেছেন জানেন? এই সমুদ্রগুপ্তটাও এই যে বাংলাটা অধিকার করেন, সমতট ব্যতীত সমগ্র বাংলায় অধিকার করেছিল এই সমুদ্রগুপ্ত। ইনি বাংলাটা অধিকার করে, ইনিও সেম ভাবে কি করেন? পুণ্ড্রনগরকে বাংলার রাজধানী করেন, মানে বাংলার প্রাদেশিক রাজধানী করেন এই সমুদ্রগুপ্ত। তার মানে আমরা দেখতে পারলাম মৌর্য বংশ প্লাস গুপ্ত বংশ, এই দুই সময়ে কি ছিল? এটার রাজধানী ছিল, দুই সময়ে কিন্তু এটা রাজধানী ছিল। কখনো যদি আপনি দেখেন মৌর্য বংশ প্লাস গুপ্ত বংশ দুইটাই অপশনে দেওয়া আছে, দুইটাই অপশনে দেওয়া আছে, তখন আপনি কোনটা দেখাবেন? কেউ একজন বলেন তো। আমার এখানে দুইটা কোশ্চেন, এটা হলো বাংলার প্রাদেশিক রাজধানী, যে এই যে পুণ্ড্রনগর আছে না, বলা হয়েছে যে নিচের কোন বংশের প্রাদেশিক রাজধানী পুণ্ড্রনগর ছিল, মৌর্য হবে নাকি গুপ্ত হবে? আর একটা কোশ্চেন, এই যে পাটালিপুত্র, পাটালিপুত্র, পাটালিপুত্র হলো এদের মেইন রাজধানী। পাটালিপুত্র হলো কাদের মেইন রাজধানী ছিল? মৌর্য বংশেরও রাজধানী ছিল, গুপ্ত বংশেরও রাজধানী ছিল। তখন প্রশ্ন আসছে যে পাটালিপুত্র কাদের রাজধানী ছিল? অপশনে মৌর্যও ছিল, গুপ্তও ছিল, আপনি কোনটা দাগাবেন? রাজধানী নিয়ে দুইটা কোশ্চেন, প্রাদেশিক রাজধানী পুণ্ড্র, এইটা যেটা
জি, সুন্দর করে মেনশন করে দিয়েছেন, এই ক্লাসটা কর কাজে আসবে। হ্যাঁ, এই ক্লাসটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো দেখেন বিষয়টা, আপনার কোশ্চেন হলো কি, পাটালিপুত্র কাদের রাজধানী ছিল, মৌর্য নাকি গুপ্ত? তারপরে পুণ্ড্রনগর কাদের রাজধানী ছিল, মৌর্য নাকি গুপ্ত? পুণ্ড্রনগরের কথা আসলে আপনার মাথার মধ্যে ধরে নিতে হবে এটা হলো প্রাদেশিক রাজধানী। মৌর্য ও গুপ্ত দুইটা অপশন দেওয়া থাকলে আপনি কোনটাকে দাগাবেন? জি, এখানে কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, এটা বিগত প্রশ্ন আসছিল, আপনারা হয়তোবা পড়তে যে দেখে ঝামেলার মধ্যে পড়ে যান, যেখানে দুইটা, তাহলে কোনটা হবে? এখানে মৌর্য এরাই তো প্রথম কি করেছে, তাদের রাজবংশটা শুরু করেছে বা সাম্রাজ্যটা শুরু করেছে, এরাই তো এই দুই অঞ্চল অধিকার করছে না? তাহলে প্রথম যে করছে তার মানে প্রথম ভালোবাসার প্রতি অন্যরকম একটা টান থাকে। তো এই যে মৌর্য, যেটা এই মৌর্যই, এটার হবে সঠিক উত্তর। মৌর্যের সাথে এই যে পুণ্ড্রনগর, এটারও প্রথম সঠিক উত্তর মৌর্য। আবার এই পাটালিপুত্র, এটার সাথে হবে কি মৌর্য, সঠিক উত্তর। আশা করি আপনি বিষয়টা বুঝতে পারছেন। হ্যাঁ, তাসরিফ আপু লিখছেন যেহেতু প্রথমে মৌর্য বংশ অধিকার করে তাই মৌর্যই। জি, প্রথম যেটা সেটাই সঠিক উত্তর হবে। আচ্ছা, আশা করি বিষয়টা ক্লিয়ার। আমরা নেক্সট কোশ্চেন দেখবো। নেক্সট কোশ্চেন এটা হলো আমাদের, প্রাচীন বাংলার সমতট জনপদের বর্তমান অবস্থান কোথায়? আচ্ছা, এটার কোনটা উত্তর করতে হবে না, সমতটের মধ্যে তিনটা অন্তর্ভুক্ত অঞ্চল ছিল, এই অঞ্চলগুলোর নাম বলেন, একটু টাইপিং করে নামগুলো লিখে দেন। তিনটা যে অঞ্চল ছিল সেটার একটু আমরা নাম বলি। সমতটের মধ্যে কোন কোন অঞ্চল পড়েছিল, এগুলো আমরা নাম একটু বলি। সমতটের মধ্যে বাংলার কোন কোন অঞ্চল এবং ভারতের কোন একটা রাজ্য পড়েছিল, কিছুক্ষণ আগে আমরা পড়লাম, এটা একটু আমরা সবগুলো ডিটেলস লিখি এখানে। আচ্ছা, দেখতে পাচ্ছেন না মেবি, আচ্ছা আমি এই পাশে যাই, এই অঞ্চলগুলো আমরা একটু লিখে ফেলি। কুমিল্লা, নোয়াখালী, ত্রিপুরা। নোয়াখালী, ত্রিপুরা। ত্রিপুরা, তাহলে আশা করি বিষয়টা ক্লিয়ার। প্রাচীন বাংলার সমতট জনপদের বর্তমান অবস্থান তাহলে কোথায়? বর্তমান অবস্থান কুমিল্লা, নোয়াখালী, ত্রিপুরা। তাহলে এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি, এই যে কুমিল্লা যে অপশনটা, এটা আমাদের এখানে সঠিক উত্তর। এখানে তাহলে আমরা পাইছি কুমিল্লা। আশা করি বিষয়টা ক্লিয়ার আমাদের এখানে। কুমিল্লা, নোয়াখালী, ত্রিপুরা, কুমিল্লা, নোয়াখালী, ত্রিপুরা সমতটের মধ্যে অন্তর্ভুক্ত। তারপরের কোশ্চেন, কোনটি প্রাচীন বাংলার জনপদের নাম নয়? কোনটি প্রাচীন বাংলার জনপদের নাম নয়? মৌর্য, পুন্ড্র, গৌড়, রাঢ়। কোনটা হবে? রাঢ় এর ফোঁটাটা চলে গেছে, রাঢ় কোনটা হবে এখানে সঠিক উত্তর? এটা একটু আমারে জানান, আপনারা জানান। আজান দিচ্ছে, আমি একটু চুপ করে থাকি, এটা সবাই একটু কমেন্ট করেন। আচ্ছা, দেখেন সবাই সঠিক উত্তর করছেন। কোনটি বাংলার প্রাচীন জনপদের নাম নয়? এখানে আমরা যে নামগুলো দেখতে পাচ্ছি, এই যে সরি, প্রথমে মৌর্য। মৌর্য আমরা কার মধ্যে দেখছিলাম? মৌর্য তো একটা কি আমাদের রাজবংশ বা সাম্রাজ্য। মৌর্য তো আমাদের কি ছিল? একটা সাম্রাজ্য ছিল, সাম্রাজ্যের নাম, জনপদের নাম তো না। তাহলে আমরা পুন্ড্র, গৌড়, রাঢ় এগুলো সবগুলোই হইলো কি আমাদের জনপদ, জাস্ট একটা জনপদ না। সেটার নাম কি? সেটার নাম হলো মৌর্য। মৌর্যটা কি? মৌর্য সাম্রাজ্য বা বংশ, মৌর্য সাম্রাজ্য বা বংশ। আচ্ছা, এই যে মৌর্য যে বংশ, এই মৌর্য বংশের সর্বশ্রেষ্ঠ শাসককে, সর্বশ্রেষ্ঠ শাসককে, সর্বশ্রেষ্ঠ শাসককে, সর্বশ্রেষ্ঠ শাসক, প্রতিষ্ঠাতা, প্রথম শাসক, এগুলো থেকে কিন্তু প্রশ্ন আসে। জি জি, মৌর্য হবে, মৌর্য হয়েছে, এটা সঠিক উত্তর। ঠিক আছে, এই কোশ্চেনের একটু আমরা উত্তর করি সবাই, যে মৌর্য বংশের সর্বশ্রেষ্ঠ শাসকের নাম কি? সর্বশ্রেষ্ঠ শাসক কে ছিল? আমরা একটু কমেন্ট করে জানাই সবাই। রাহুল চক্রবর্তী, খুব সুন্দর একটা কমেন্ট করছো, আমি এটা নিয়ে আলোচনা করব। আচ্ছা, আমরা চলেন তাহলে প্রথম থেকে একটু আলোচনা করি, আপনি চাইলে নোট করে নিতে পারেন বা আপনি এমনিতেও মনে রাখলেও হয়ে যাবে। প্রথমে তো আমরা
বংশগুলো একটু লিখি, আমাদের প্রধান যে 4টা বংশ, এই বংশগুলো আমরা একটু লিখবো। আচ্ছা, প্রথমে আমরা সর্বশ্রেষ্ঠ শাসক, এটাই ক্যাপশন দেই, সর্বশ্রেষ্ঠ শাসক। সর্বশ্রেষ্ঠ শাসক এটা আমাদের আমাদের প্রধান যে রাজবংশগুলো সেগুলো আমরা একটু দেখব। প্রথমে তো আমাদের আসবে মৌর্য। আপনারা একটু যদি কমেন্ট করে লিখতে পারেন তো লেখেন মৌর্যর কে ছিল। তারপরে আমাদের কে আসতেছে গুপ্ত, গুপ্তর কে ছিল। তারপরে আমাদের আসতেছে কে, আচ্ছা এটা একটু পরিষ্কার করে দেই। তারপরে আসতেছে আমাদের পাল, তারপরে আসতেছে আমাদের সেন। এটা একটু লেখেন, মৌর্য, গুপ্ত, পাল, সেন, এদের সর্বশ্রেষ্ঠ শাসক কারা ছিল? সর্বশ্রেষ্ঠ শাসক কারা ছিল? আপনি এর মধ্যে যে কয়টা পারেন সে কয়টা একটা টান দিয়ে লেখেন, যে মৌর্যর এই ছিল, গুপ্তর এই ছিল, পালের এই ছিল, যে কোনো একটা আপনি লেখেন এর মধ্যে থেকে আপনি যেইটা পারেন। তাসরিফা নুসরাত সিনথি আপনি লিখছেন প্রতিষ্ঠাতা চন্দ্রগুপ্ত মৌর্য, সর্বশ্রেষ্ঠ শাসক সম্রাট অশোক। জি ঠিক আছে, এটা প্রতিষ্ঠাতা হইলো মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হইলো কে? চন্দ্রগুপ্ত মৌর্য। আর সর্বশ্রেষ্ঠ শাসক হইলো সম্রাট অশোক, আর শেষ শাসক হইলো বৃহদ্রথ। আচ্ছা, এটা একটু লিখতে পারেন কিনা আপনারা একটু দেখেন সবাই। সর্বশ্রেষ্ঠ শাসক এটা আমরা একটু পড়বো। এখনো কারো কমেন্ট আমি দেখি নাই। আচ্ছা আপনারা কমেন্ট করেন, আমি লিখে দিচ্ছি। মৌর্য, মৌর্য বংশের সর্বশ্রেষ্ঠ শাসক ছিল হইল সম্রাট অশোক। অশোক ছিল সর্বশ্রেষ্ঠ শাসক। তারপরে গুপ্ত, গুপ্ত বংশের সর্বশ্রেষ্ঠ শাসক ছিল হইল সমুদ্রগুপ্ত। সমুদ্রগুপ্ত। তারপরে পাল বংশের সর্বশ্রেষ্ঠ শাসক ছিল ধর্মপাল। ধর্মপাল। আর সেন বংশের সর্বশ্রেষ্ঠ শাসক ছিল হইল বিজয় সেন। বিজয় সেন। তো দেখেন, সম্রাট অশোক, সমুদ্রগুপ্ত, ধর্মপাল, বিজয় সেন, এরা ছিল হইল সর্বশ্রেষ্ঠ শাসক। এই যে বংশগুলোর আমি নাম বললাম সেই বংশের এগুলো ছিল। জি কয়েকটা কমেন্ট করছেন আর কি। আচ্ছা আপনারা মোটামুটি কমেন্ট করতেছেন, সমস্যা নাই। তো দেখেন, তাহলে আশা করি বিষয়টা আমাদের ক্লিয়ার। এখানে আমরা কি পাইলাম? মৌর্য বংশের সর্বশ্রেষ্ঠ শাসককে, মৌর্য বংশের সর্বশ্রেষ্ঠ শাসক হইল সম্রাট অশোক। গুপ্ত বংশের সর্বশ্রেষ্ঠ শাসক হইল সমুদ্রগুপ্ত। পাল বংশের সর্বশ্রেষ্ঠ শাসক হইল ধর্মপাল। আর সেন বংশের সর্বশ্রেষ্ঠ শাসক হইল বিজয় সেন। আশা করি আপনি বিষয়টা বুঝতে পারছেন। এই যে সম্রাট অশোক, সমুদ্রগুপ্ত, ধর্মপাল, বিজয় সেন, এটা একটু চাইলে স্ক্রিনশট দিয়ে নিতে পারেন। আপনার যে কোনো পরীক্ষায় কিন্তু এটা চলে আসতে পারে, অনেক বেশি গুরুত্বপূর্ণ। আচ্ছা দতি খান আপনি কি লেখছেন একটু দেখি। অশোক, ধর্মপাল, বিজয় সেন, জি জি ঠিক আছে। ইসরাত জাহান মিম, জি আপু আমরা এই কোশ্চেনটা শেষ করে ফেলছি। যে কোনটি প্রাচীন বাংলা জনপদের নাম নয় সেটা হইলো কি? সেটা হইলো মৌর্য। মৌর্য কি প্রাচীন বাংলা জনপদের নাম নয়, বাকি যেগুলো সেগুলো হইলো জনপদ। আর এটা হলো আমাদের সর্বশ্রেষ্ঠ শাসক। আশা করি আমাদের বিষয়টা ক্লিয়ার। তারপরে আমরা নেক্সট কোশ্চেন দেখবো। নেক্সট কোশ্চেন হলো, কোন নদীটি বঙ্গ জনপদের উত্তরাঞ্চলের সীমানা ছিল? আমরা কিন্তু দেখছিলাম বঙ্গ এই নদীর সাথে বঙ্গ এই জনপদের সাথে একটা নদীর সম্পর্ক রয়েছে, একটা নদীর সম্পর্ক রয়েছে। এই নদীর নাম কি? কেউ একজন বলেন। এখানে দেওয়া আছে পদ্মা, মেঘনা, যমুনা, সুরমা। এটা একটু নাম বলি আমরা। হ্যাঁ জি সর্বশেষ। আচ্ছা এটার একটু আমরা নাম বলি সবাই। যে বঙ্গ জনপদের উত্তরাঞ্চলের সীমানা যেটা, এটা কোন নদীর সাথে সম্পর্কিত? এটা আমাদের কোন নদীর সাথে সম্পর্কিত? এটা আমরা সবাই একটু কমেন্ট করে জানাই। আচ্ছা আমরা সবাই কমেন্ট করতেছি। জি, এই নদীটার নাম কি? এই নদীটার নাম হইল পদ্মা। এই নদীটার নাম পদ্মা। পদ্মা নদী কোন জেলা দিয়ে প্রবেশ করেছে? কোন জেলা দিয়ে প্রবেশ করেছে? কোন জেলা? কোন জেলা দিয়ে প্রবেশ করেছে এটা একটু বলি। এখন আমরা একটু নদীর ক্লাস করব। এখন আমরা কি করব? একটু নদীর ক্লাস করব। আর যারা জামাতের সহিত নামাজ পড়েন প্লিজ নামাজে যান। নামাজের ওয়াক্ত হয়তো বা শেষ হয়ে যাবে খুব দ্রুত, নামাজ পড়তে যান, সমস্যা নেই, ক্লাসটা পরে করে নিতে পারবেন, এটা থেকে যাবে। আর যারা পরে নামাজ পড়েন তারা ক্লাস করেন আর কি। দেখেন এই বিষয়টা, সেটা হইলো এই যে কোন নদীটি বঙ্গ জনপদের উত্তরাঞ্চলের সীমানা ছিল, এটা আমরা বের করলাম। এটা কি ছিল? আমাদের পদ্মা। পদ্মা নদীকে কেন্দ্র করে দুইটা অঞ্চলে বিভক্ত হয়েছিল, একটা হলো বিক্রমপুর আর একটা হলো নাব্য। বিক্রমপুর ছিল উত্তরের আর নাব্য ছিল হইলো নিচের। আশা করি আপনি বিষয়টা বুঝতে পারছেন। তো এখন আমরা কোশ্চেন করলাম, পদ্মা নদী কোন জেলা দিয়ে প্রবেশ করেছে? পদ্মা নদী কোন জেলা দিয়ে প্রবেশ করেছে?
পদ্মা নদী প্রবেশ করেছে হইলো চাঁপাই নবাবগঞ্জ জেলা দিয়ে, এটা সীমান্তের ধার ঘেঁষে আসছে, চাঁপাই নবাবগঞ্জ জেলা দিয়ে প্রবেশ করছে। তারপরে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করছে হইলো কুষ্টিয়া দিয়ে, চাঁপাই নবাবগঞ্জ কুষ্টিয়া, আর রাজশাহী এখানে না, চাঁপাই নবাবগঞ্জ অপশনে থাকলে চাঁপাই নবাবগঞ্জই সঠিক উত্তর হবে। 12টা পর্যন্ত ওয়ার্ড তো ঠিক আছে, বাট আমি এর কথা বললাম, মানে মসজিদে যে নামাজটা পড়া হয় ওটা তো 15 মিনিট পরে শুরু হয়ে যায় আর কি, সেটার কথা বললাম। জি আপু, সমস্যা নাই, নদী সহজভাবে পড়ানো হবে। তো দেখেন তারপরে নদীর ক্লাস তো হয়ে গেছে না, মেবি তো হয়ে গেছে। আচ্ছা, তারপরে আমরা যমুনাটা, সরি মেঘনাটা দেখবো আমরা। মেঘনা নদীর ভারতীয় নাম কি? ভারতীয় নাম, এটা আমরা একটু উত্তর করি। মেঘনা নদীর ভারতীয় নাম কি? মেঘনা নদীর ভারতীয় নাম কি, বা মেঘনা নদীর উৎপত্তি স্থলের নাম কি? উৎপত্তি স্থলের নাম কি? মেইনলি হইলো কোন নদীর স্রোতধারা এসে বাংলাদেশে মেঘনা হয়েছে, এটা একটু বলেন। এটা একটু সবাই আমরা উত্তর করি। আমি কিন্তু মেঘনার কথা বলছি, আপনারা যারা গঙ্গা লিখতেছেন, গঙ্গা সম্পর্ক হলো কার সাথে? পদ্মার সাথে। গঙ্গা কার সাথে সম্পর্ক ভাইয়া? সরি, পদ্মা কার সাথে সম্পর্কিত? গঙ্গার সাথে। গঙ্গার সাথে, যদিও বাংলাদেশের কিছু অঞ্চলে পদ্মা নদী যে এটাকে গঙ্গা নামে অভিহিত করা হয়, মেবি এটা দৌলতিয়া বা তার আশেপাশে অঞ্চলে এটা গঙ্গা হিসেবেও অভিহিত করা হয়। আমার কোশ্চেনটা ছিল মেঘনা নিয়ে। মেঘনার ভারতীয় নাম বা উৎপত্তি স্থলের নাম কি? মেঘনার ভারতীয় বা উৎপত্তি স্থলের নাম কি? এটা হবে হলো বরাক। বরাক, বরাক হবে এটার সঠিক উত্তর। আশা করি আপনি বিষয়টা বুঝতে পারছেন। তারপরে যদি আমি যমুনা তেমন একটা গুরুত্বপূর্ণ না। আচ্ছা, সুরমা যাই। আচ্ছা, সুরমার যে কোশ্চেনটা সেটা আমি দেখি, আমি লিখে দিচ্ছি এটা। সুরমা ও কুশিয়ারা কোথায় মিলিত হয়েছে? কুশিয়ারা, সুরমা ও কুশিয়ারা কোথায় মিলিত হয়েছে? আরেকটা কোশ্চেন হইল, সিলেট কোন নদীর তীরে অবস্থিত? সিলেট, আচ্ছা সিলেট কোন নদীর তীরে অবস্থিত? একটা কোশ্চেন, সুরমা কুশিয়ারা কোথায় মিলিত হয়েছে? মিলিত হওয়ার পর নাম হয়েছে কালনি। মিলিত হওয়ার পর নাম হয়েছে কালনি। আমি আপনাদের কাছে কোশ্চেন করছি হলো স্থানটা, মিলিত হয়েছে কোথায় সেইটা। আরেকটা হইলো সিলেট কোন নদীর তীরে অবস্থিত, এটা একটু বলেন। আচ্ছা, আমরা একটু সবাই উত্তর করি। জি, দতি খান আপনি সুন্দর করে লিখে দিয়েছেন। এটা ঠিক ছিল আর কি, যে গঙ্গা, এটা পরবর্তীতে হয়েছে পদ্মা, আর বরাক সেটা হয়েছে কি মেঘনা। আচ্ছা ঠিক আছে, আপনাদের নিজেদের মধ্যে দেখা দেখি করা লাগবে না, দেখা দেওয়ার দরকার নেই, আপনারা এখানে কমেন্টে দেখা দেন, উত্তর করেন আর কি, কোনটা সঠিক উত্তর হবে। জি, এই দুইটা কোশ্চেনের আমি একটু উত্তর করে দেই। সেটা হলো সুরমা কুশিয়ারা কোথায় মিলিত হয়েছে? আজমেরিগঞ্জ, হবিগঞ্জ। আজমেরিগঞ্জ, হবিগঞ্জ। আজমেরিগঞ্জ, হবিগঞ্জ। আর সিলেট কোন নদীর তীরে অবস্থিত? সিলেট হইল সুরমা নদীর তীরে অবস্থিত। সুরমা নদীর তীরে অবস্থিত। আজমেরিগঞ্জ হবিগঞ্জে মিলিত হয়েছে, এটার নাম হইলো কি কালনি। এই কালনি যে যখন পুরাতন ব্রহ্মপুত্রের সাথে মিলিত হয়েছে, পুরাতন ব্রহ্মপুত্রের সাথে যখন মিলিত হয়েছে, পুরাতন ব্রহ্মপুত্র, তখন তার নাম হয়ে গেছে হইলো কি মেঘনা। তখন তার নাম হয়েছে মেঘনা। যেটা মিলিত হয়েছে কোথায়? মিলিত হয়েছে হইলো ভৈরব। মিলিত হয়েছে ভৈরব। আচ্ছা, তারপরে এই কোশ্চেন, যমুনা প্লাস পদ্মা ইকুয়ালস টু কি হবে? এটা একটু আমারে বলেন। আগে এরকম করে, এখনো হয় না ওই যে প্রেমিক প্রেমিকার নাম আর প্লাস এস, এস প্লাস আর, এরকম করে সুন্দর করে তারা লেখে। এটা একটু উত্তর করি আমরা। যমুনা প্লাস পদ্মা ইকুয়ালস টু কি? যমুনা প্লাস পদ্মা এটা ইকুয়ালস টু কি হবে? জি, হবিগঞ্জের আজমেরিগঞ্জে মিলিত হয় এবং ভৈরব বাজারে মেঘনা নাম ধারণ করে। আর ভৈরব বাজারে কিন্তু ব্রহ্মপুত্রের সাথেও মিলিত হয়েছে। যমুনা প্লাস পদ্মা ইকুয়ালস টু কি? ইসরাত জাহান উর্মি আপু, ভালো হয়ে যান। আচ্ছা, এটার একটু উত্তর করি আমরা সবাই। আচ্ছা, মাত্র একজন কমেন্ট করছে, এটা আমাদের পদ্মা প্লাস যমুনা, এটা কি হবে? ইকুয়ালস টু কি? জি, জান্নাতুল মা আপু একেবারে সুন্দর করে লিখে দিয়েছেন। আশা করি বিষয়টা আপনি বুঝতে পারছেন। এখন আমরা ওইটা দেখি একটু। এই যে মিলন স্থলটা, যেহেতু আমরা কার কথা বলছিলাম? যমুনা। ব্রহ্মপুত্র যেটা, ব্রহ্মপুত্র থেকে আসছে এদিকে যমুনা। এই
যমুনা। যমুনা কার সাথে মিলিত হয়েছে? যমুনা মিলিত হয়েছে পদ্মার সাথে। পদ্মার সাথে যমুনা মিলিত হয়ে নাম কি হয়েছে? নাম হয়েছে হইলো পদ্মা। তারপরে এই পদ্মা আবার এসে কার সাথে মিলিত হয়েছে? পদ্মা এসে আবার মিলিত হয়েছে মেঘনার সাথে। মেঘনার সাথে মিলিত হয়ে নামকরণ কি হয়েছে? নামকরণ হয়েছে হইলো মেঘনা। এদিকে আবার কি হয়েছে? এদিকে আবার পুরাতন ব্রহ্মপুত্রের সাথে কার মিলিত হয়েছে? কালের মিলিত হয়েছে। মিলিত হওয়ার পর নাম হয়েছে কি? নাম হয়েছে হইলো মেঘনা। তার মানে মেঘনা আমাদের এই যে যমুনা, পদ্মা, তারপরে পুরাতন ব্রহ্মপুত্র বা ব্রহ্মপুত্র সবগুলো স্রোতধারা নিয়ে কোথায় চলে গেছে? স্রোতধারা নিয়ে চলে গেছে হইলো বঙ্গোপসাগরে। বঙ্গোপসাগরে চলে গেছে। আশা করি বিষয়টা ক্লিয়ার। আমরা বেশি গভীরে যাব না, আমরা আলোচনা করতেছি প্রাচীন বাংলার ইতিহাস, জনপদ, এর মধ্যে চলে গেছি আমরা নদী। আচ্ছা, প্রাচীন কালে এদেশের নাম কি ছিল? প্রাচীন কালে এদেশের নাম কি ছিল? বাংলাদেশ, বঙ্গ, বাংলা, বাঙ্গালা। প্রাচীন কালে এদেশের নাম কি ছিল? প্রাচীনের কথা বলা হচ্ছে। বন্ধুরা সবাই কমেন্ট করবে, আপনি দেখবেন, আচ্ছা সমস্যা নাই, দেখেন। এটার একটু উত্তর করি আমরা সবাই, দ্রুত উত্তর করি। এটার একটু উত্তর করি আমরা সবাই। প্রাচীনকালে এদেশের নাম কি ছিল? প্রাচীনকালে এ দেশের নাম কি ছিল? এটা একটু আমরা উত্তর করি। বাংলাদেশ, বঙ্গ, বাংলা নাকি বাঙ্গালা? এটার উত্তর কোনটা হবে আমাদের? জি, আপনারা ঝামেলা করে ফেলছেন অলরেডি। আচ্ছা, দেখেন আমি একটু আপনাদেরকে পড়াই এটা নিয়ে, যেহেতু আপনারা ঝামেলা করে ফেলছেন, ভাবলাম আপনারা পারবেন সবাই, বাট দু একজন ভুল উত্তর দিয়েছেন। এই যে বঙ্গ, বাঙ্গালা। বাংলা, যেহেতু আমরা প্রাচীন কালে আছি, এই কয়েকটাই পড়ি, আর বাকিগুলো আমি ক্লাসে পড়াইছি আপনাদের, এগুলো আমি এক্সট্রা না বলি। তো দেখেন আমার একটু উত্তর করেন আপনারা। বঙ্গ এই শব্দটার উল্লেখ আমরা কোথায় পাইছি? শব্দের উল্লেখ, বঙ্গ শব্দের উল্লেখ, বঙ্গ শব্দের উল্লেখ আমরা কোথায় পেয়েছি? সর্বপ্রথম কোন গ্রন্থে আমরা বঙ্গ শব্দের উল্লেখ পেয়েছি? এটা একটু আপনারা জানান কমেন্ট করে আমারে, বঙ্গ শব্দের উল্লেখ। তারপরে আপনি যদি চাইলে একসাথে জানাতে পারেন বাঙ্গালা। বাঙ্গালা এই শব্দটা আমরা কোথায় থেকে জানতে পারছি, এবং পরবর্তীতে বাংলা এই শব্দটা আমরা কোথা হইতে জানতে পেরেছি? এই বিষয়গুলো একটু ক্লিয়ার করবো আজকে, আমরা ডিটেলস ক্লিয়ার করবো। আপনারা একটু উত্তর করেন, তারপরে আমি এটা সলভ করে দিচ্ছি। যে একজন কমেন্ট করেছেন, বাকি যারা আছেন সবাই একটু কমেন্ট করেন। বঙ্গ শব্দের উল্লেখ সর্বপ্রথম কোথায় পাওয়া যায়? কোন গ্রন্থে পাওয়া যায় বঙ্গ শব্দের উল্লেখ? আচ্ছা, আমি সলভ করে দিচ্ছি, দাঁড়ান। সবগুলো বাঙ্গালা। তো প্রথমত হলো আমাদের বঙ্গ। এই বঙ্গ শব্দের উল্লেখ পাইছি আমরা ঐতিহ্য আরণ্যক গ্রন্থ থেকে। ঐতিহ্য আরণ্যক গ্রন্থ, ঐতিহ্য আরণ্যক গ্রন্থ থেকে সর্বপ্রথম আমরা কি পাইছি? এই বঙ্গ শব্দের উল্লেখ পাইছি। এই ঐতিহ্য আরণ্যক, এটার লেখককে? এটা একটু আপনারা বলেন সবাই, এটার লেখককে? লেখককে? আর এটা কিন্তু ঋগ্বেদের অন্তর্গত, ঋগ্বেদের অন্তর্গত। আচ্ছা, তারপর যদি আমরা দেখি বাঙ্গালা, এই বাঙ্গালা শব্দের উল্লেখ পাইছি আমরা কোথায়? এটা কিন্তু চতুর্দশ শতাব্দীর এই সময়কালে আমরা এটা সম্পর্কে জানতে পেরেছি, বা এই সময়কালীন এই বইটা লেখা হয়েছিল, কিন্তু ভ্রমণ করতেছিল, ওই ভ্রমণের উপরই বইটা তিনি লিখেছিলেন। দেখেন বাঙ্গালা এই শব্দটা সর্বপ্রথম আমরা জানতে পারি কোন গ্রন্থ থেকে? কিতাবুল রেহেলা বা সফরনামা থেকে। সফরনামা, কিতাবুল রেহেলা বা সফরনামা থেকে আমরা জানতে পারি। এটার লেখককে? লেখককে এটা একটু বলি আমরা। তারপরে বাংলা, এটা দেশবাচক শব্দ হিসেবে আমরা কোথা থেকে জানতে পারি? আইন-ই আকবরী থেকে জানতে পারি। আইন-ই আকবরী, আইনি আকবরী এই গ্রন্থ থেকে কিন্তু আমরা এটা জানতে পারি। তাহলে প্রাচীনকালে এদেশের নাম কি ছিল সেটা আমরা জানতে পারবো এই কয়েকটা সলভ করার মাধ্যমে। আমি বইগুলোর নাম বলছি, আপনি লেখকের নাম বলবেন, এটারও লেখককে সেটারও একটু আপনি নাম বলেন, আমি আপনাকে সব সলভ করে দিচ্ছি। বঙ্গ এই শব্দটা উল্লেখ করেছি সর্বপ্রথম আমরা কোথায়? ঐতিহ্য আরণ্যকে। তার মানে এটাই আমরা দেখতেছি কি? প্রাচীন। এটাই আমরা দেখতেছি হইলো প্রাচীন, এই যে বঙ্গ এই নামটা। তাহলে বাঙ্গালা এই নামটা আমরা কোথায় দেখতে পাচ্ছি? সফরনামা বা কিতাবুল রেহেলা গ্রন্থে। বাংলা দেশবাচক বা জাতিবাচক শব্দ হিসেবে আমরা কোথায় ব্যবহার দেখতে পাচ্ছি? এটা আইনি আকবরী গ্রন্থে। কোনটার লেখককে? এটা একটু যদি আপনারা বলতেন সবাই। জি, আপনারা সবাই উত্তর করেছেন মোটামুটি। আচ্ছা ঠিক আছে, সবগুলো সঠিক উত্তর চলে আসছে, তাহলে আমি আর ঝামেলা না করি। ঐতিহ্য আরণ্যক যেটা, সেটা রচিয়তা কে?
ঐতিহ্য মহিদাস, ঐতিহ্য মহিদাস এটা রইল রচয়িতা। সফরনামা বা কিতাবুল রেহলার রচয়িতাকে ইবনে বতুতা, ইবনে বতুতা, যিনি কোথাকার নাগরিক ছিল? ইনি ছিল মরক্কোর নাগরিক। আইনে আকবরী যেটা, সেটা রচয়িতা হইল আবুল ফজল, আবুল ফজল। তাহলে প্রাচীন আমরা যেটা জানতে পারতেছি সেটা কোথায়? বঙ্গ। এই বঙ্গতে কিন্তু আমরা প্রাচীন জানতে পারতেছি, ঐতিহ্য আরণ্যক। তাহলে প্রাচীনকালে দেশের নাম কি ছিল? প্রাচীনকালে দেশের নাম ছিল হইল বঙ্গ। আশা করি আপনি বিষয়টা বুঝতে পেরেছেন। আচ্ছা, আমরা গত ক্লাসে এটা নিয়ে পড়েছিলাম, আজকে একটু আপনারা সলভ করে দেবেন। সেটা হলো এই যে বাংলাদেশ, এই বাংলাদেশের যে নামকরণ, এই নামকরণটা কত সালে করা হয়েছে? নামকরণটা কত সালে করা হয়েছে? নামকরণ করেছিল হইল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হোসেন শহীদ সোহরাওয়ার্দীর 6ষ্ঠ মৃত্যু বার্ষিকীতে। তারিখটা হইল 5 ডিসেম্বর। আপনি শুধু বলেন সালটা কত এখানে, এই যে সাল যেটা, এটা একটু আপনি বলেন। জি, আইনি আকবরী হইল আকবরনামা গ্রন্থের অন্তর্ভুক্ত বা তৃতীয় খণ্ড। আবুল ফজল 16 শতকে রচনা করেন সফরনামা ইবনে বতুতা। জি আপু, তাসরিফা অনেক সুন্দর করে আপনি বলছেন, অনেক সুন্দর হয়েছে এটা। জি, আপনারা সবাই সঠিক উত্তর দিয়েছেন, সবাই সঠিক উত্তর করতেছেন এটার। আচ্ছা, এটা সবার সঠিক উত্তর হয়েছে। এটা হইলো আমাদের কত? 1969 সাল। 1969 সালে 5 ডিসেম্বর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হোসেন শহীদ সোহরাওয়ার্দীর 6ষ্ঠ মৃত্যুবার্ষিকীতে বলেন যে আজ থেকে এই ভূখণ্ডের নাম কি হবে? আজ থেকে এই ভূখণ্ডের নাম হবে বাংলাদেশ। এবং তার পরবর্তীতে আওয়ামী লীগ যারা নেতা ছিল তারা কেউ এটার মতবিরোধ করে নাই। যেখানে লিডার বলছে এই কথা, সেখানে অন্য কেউ কিভাবে মতবাদ করবে এটার? আচ্ছা, আশা করি বিষয়টা ক্লিয়ার। তাহলে এটা উত্তর আমাদের কি? বঙ্গ। বঙ্গ হইলো এটা আমাদের সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন। আচ্ছা, এটা ইংরেজিতে করে ফেলছে। দ্য নেম অফ দ্য অ্যানসিয়েন্ট লোকালিটি অফ বেঙ্গল। আমাদের যে অ্যানসিয়েন্টে আমাদের কোন অঞ্চলটা এখানে বাংলাদেশের মধ্যে অবস্থান করতেছিল? এটা কি গৌড়, তাম্রলিপ্ত, অঙ্গ নাকি কোশালা? এই 4টা অপশনের মধ্যে কোনটা হবে? আমাদের বাংলার যে অ্যানসিয়েন্ট নেম যেটা, সেটা কোনটা, বা বাংলা অঞ্চলের মধ্যে কোনটা পড়েছে এর মধ্যে? এই কোশ্চেনটা যেভাবে আসতে, মানে যে কোনো ভাবে আসতে পারে আর কি। এটা একটু আমরা বলি, গৌড়, তাম্রলিপ্ত, অঙ্গ নাকি কৌশালা, এটা কোনটা হবে সঠিক উত্তর? আমি এটা নিয়ে একটু পড়াই, এটা একটু জরুরি আমাদের। এটা একটু বলি আমরা। জি, গৌর মিন গৌর। জি, এটা হলো আমাদের কি? গৌর। গৌর, এটা হলো আমাদের সঠিক উত্তর। দেখেন এখানে একটা বিষয় বলা হয়েছে, তাম্রলিপ্তি বা আমাদের তাম্রলিপ্ত, এটা যে কোনো ভাবে আসতে পারে। এটা হলো কি? এটা হলো একটা প্রাচীন জনপদ বা সমুদ্র বন্দর, এভাবে আসতে পারে। সমুদ্র বন্দর, একটা প্রাচীন সমুদ্র বন্দর যেটা তামলুক শহরে অবস্থান করতেছে। তো এদিকে আমরা যাবো না, আমাদের যাওয়ার কথা হলো যেটা তাম্রলিপ্তি। আর এখানে একটা খেয়াল করবেন একটা ব্যাপার, সেটা হলো লিপি আর হইলো শাসন। লিপি আর হইলো কি? শাসন। তাহলে তাম্রলিপ্ত বা লিপ্তি এটা কি আমাদের? এটা হইলো আমাদের জনপদ। আর লিপি বা শাসন, মানে তাম্রলিপি বা তাম্র শাসন, এটা অ্যাকচুয়ালি কি? তাম্রলিপি বা তাম্র শাসন, এটা হইলো অ্যাকচুয়ালি আমাদের একটা লিখন পদ্ধতি, যেটা তামার পাত্রে লেখা হইতো, যেটা বিভিন্ন কাজে লেখা হইতো। হয় সেটা কি কাজে? হয় সেটা হইলো রাজকার্যের জন্য বা ধর্মীয় বাণী প্রচারের জন্য। ধর্মীয় বাণী যদি আমরা কারোভাবে প্রচার করি, সেটা যদি সংরক্ষণ করে না রাখা হয়, তাহলে কি এটা থাকবে? থাকবে না। তো এটা কি করা হচ্ছিল? তামার পাত্রে লেখা হচ্ছিল, যার কারণে এটা দীর্ঘকালীন সংরক্ষিত থাকতো। অথবা উপরে যারা সম্রাট ছিল, তারা বিভিন্ন ছোট ছোট যে রাজা ছিল, সামন্ত রাজা ছিল, তাদের কাছে কোনো একটা বার্তা পৌঁছানোর জন্য কি করতো? তামার পাত্রে ওটা লিখে পাঠাইতো। ওটা কি হইতো? একটা আদেশনামা হয়ে থাকতো, ওই অনুযায়ী তারা রাজ্য পরিচালনা করতো। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। বাংলা টাইপ করেন। আচ্ছা, সমস্যা নাই আপু, আপনি ইংরেজিতে টাইপ করেন, কোনো প্যারা নাই। কোশ্চেন আজকে আমাদের 25টা। কোশ্চেন 25টা হলেও আমরা অতিরিক্ত অনেক কোশ্চেন করে ফেলি এর মধ্যে। আচ্ছা, তারপরে যে ব্যাপারটা সেটা হলো, জিকে তো আমরা পড়তেছি এইরকম ইংলিশ 10টা বেসিক ক্লাস, এমসিকিউ না, বেসিক ক্লাস রয়েছে। যারা আমাদের চ্যানেলে নতুন, তারা সাবস্ক্রাইব করে এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা রয়েছে, এখানে স্ক্রিনশট পাঠিয়ে দেবেন, তাহলে আপনাদের এই 10টা ফ্রি বেসিক ক্লাস দিয়ে দেওয়া হবে। এই ক্লাসগুলো যদি আপনি করেন, তাহলে আপনার ইংরেজির বেসিক অনেক ভালোভাবে স্ট্রং হয়ে যাবে। আশা করি আপনি বিষয়টা বুঝতে পারছেন। জাস্ট কি করতে হবে? চ্যানেলটা সাবস্ক্রাইব করে হোয়াটসঅ্যাপে নক দিতে হবে, তাহলে আপনাকে এই ক্লাসগুলো দিয়ে দেওয়া হবে। আচ্ছা, তারপরে যদি আমি বলি
আমাদের 3টা ব্যাচ চলতেছে বর্তমানে, আমাদের 3টা ব্যাচ রয়েছে। একটা হলো ঢাকা ইউনিভার্সিটি ফাউন্ডেশন 1, ঢাকা ইউনিভার্সিটি ফাউন্ডেশন 1, তারপরে সেকেন্ড টাইমার ফাউন্ডেশন 2, আর একটা হলো আমাদের বিইউপি, বিইউপি FASS FSSS। এই 3টা ব্যাচ আমাদের বর্তমানে চলমান, 1 2 আর এটা হলো 3। ঢাকা ইউনিভার্সিটি ফাউন্ডেশন 1 এটা মেইনলি হলো ফার্স্ট টাইমারদের জন্য। এখানে যারা ভর্তি হবে শুধু ঢাকা ইউনিভার্সিটি না, পরবর্তী যে কোর্সগুলো আসে সবগুলো ফ্রি অ্যাক্সেস পেয়ে যাবে। ঠিক সেম এই সেকেন্ড টাইমার ফাউন্ডেশন 2 এটাও সবগুলো কোর্সের ফ্রি অ্যাক্সেস তারা পেয়ে যাবে। আর যারা জাস্ট বিইউপির জন্য প্রিপারেশন নিতে চাচ্ছে তারা বিইউপি FASS FSSS। আর তোমরা যারা এই সেকেন্ড টাইমার বা ঢাকা ইউনিভার্সিটি ফাউন্ডেশন 1 যেটা এটাতে ভর্তি আছো, তোমরা কিন্তু বিইউপির যে কোর্সগুলো এগুলো ফ্রিতে পেয়ে যাবে, কোনো সমস্যা নেই। তোমরা তোমাদের বন্ধু বান্ধবকে জানাতে পারো। তো তুমি তোমার সিটটা এনশিওর করার জন্য এই যে নাম্বারটা দেওয়া আছে এখানে বিকাশ, নগদ, রকেটে, ক্যাশ ইন বা সেন্ড মানি করে তুমি নক দিতে পারো। তারপর আমাদের স্ট্রং একটা মেন্টর প্যানেল রয়েছে। তোমাদের যে কোনো প্রশ্নের সমস্যা আমাদের 3টা আপু রয়েছে, আমরা 2জন ভাইয়া রয়েছে, আমাদেরকে দিয়ে দেবো, আমরা সেটা তোমাদেরকে সলভ করে দিব। আচ্ছা, তারপরে কোশ্চেন হইলো নিচের যেটি বাংলাদেশের প্রাচীন জনপদ, এটা একটু বলি আমরা। চন্দ্রদ্বীপ, ময়নামতি, হরিকেল, পাটালিপুত্র, এইটার মধ্যে কোনটা হবে আমাদের সবচেয়ে প্রাচীন জনপদ? কেউ একজন বলি। জনপদ হিসেবে খ্যাত যে দুইটা, সেই দুইটার মধ্যে কনফিউশন হবে। সেই দুইটা হইলো হরিকেল আর একটা হইলো চন্দ্রদ্বীপ। তাহলে হরিকেল আর চন্দ্রদ্বীপের মধ্যে কোনটা এখানে সঠিক উত্তর হবে সেটা একটু আমরা বলি। হরিকেল ও চন্দ্রদ্বীপের মধ্যে কোনটা সঠিক উত্তর হবে সেটা একটু বলি আমরা। লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। জি নিলয় ভাই, সুন্দর বলছো। এটার একটু উত্তর করি আমরা। জি, টাইপ শেখানোর জন্য কোর্স ফি মাত্র 5 টাকা, সমস্যা নাই, অনেক ভালো তো এটা। আচ্ছা, এটা সঠিক উত্তর হবে আমাদের কি? এটা সঠিক উত্তর হবে আমাদের হরিকেল। হরিকেল যে জনপদটা এটা হলো সবচেয়ে প্রাচীন জনপদ। চন্দ্রদ্বীপ যেটা, এই চন্দ্রদ্বীপের অবস্থান হইল বরিশাল, বরিশাল। এই চন্দ্রদ্বীপ এটা কিন্তু কোনো আমাদের পূর্ণাঙ্গ জনপদ না, পূর্ণাঙ্গ জনপদ না। চন্দ্রদ্বীপ যদি পূর্ণাঙ্গ জনপদ না হয়, পূর্ণাঙ্গ জনপদ নয়, তাহলে তো এটা কারো অন্তর্ভুক্ত হবে। তাহলে এটা কোন জনপদের অন্তর্ভুক্ত? এটা কোন জনপদের অন্তর্ভুক্ত? আমরা বললাম চন্দ্রদ্বীপের অবস্থান কোথায়? বরিশালে। বরিশালে অবস্থান হলো চন্দ্রদ্বীপ, বরিশালের প্রাণ কেন্দ্র এই ছিল চন্দ্রদ্বীপ। তাহলে এই চন্দ্রদ্বীপ যেটা সেটা পূর্ণাঙ্গ জনপদ না। এই পূর্ণাঙ্গ জনপদ তাহলে কোনটা সেটা একটু বলি আমরা। আর চন্দ্রদ্বীপের প্রাণ কেন্দ্র বরিশাল, বরিশালের প্রাণ কেন্দ্র চন্দ্রদ্বীপ। এটা একটু আমরা বলি সবাই, এটার সঠিক উত্তর কি হবে? এটা সঠিক উত্তর কি হবে? চন্দ্রদ্বীপ তো পূর্ণাঙ্গ জনপদ না। তাহলে এই জনপদটা কোন জনপদের অন্তর্ভুক্ত? কোন জনপদের অন্তর্ভুক্ত এটা একটু আমরা বলি কমেন্ট করে সবাই। আচ্ছা, আচ্ছা আপনারা কমেন্ট করতেছেন না। আচ্ছা, আমি এটা সঠিক উত্তর বলে দিচ্ছি। এই চন্দ্রদ্বীপ কিন্তু বঙ্গের মধ্যে অন্তর্ভুক্ত, বঙ্গের মধ্যে অন্তর্ভুক্ত। আমরা পড়ে আসলাম না কিছুক্ষণ আগে, ওই যে আমাদের FBP, ফরিদপুর বরিশাল, এই যে বরিশাল, এই যে বরিশাল, এটা হলো আমাদের চন্দ্রদ্বীপ বরিশালের অন্তর্ভুক্ত। এই চন্দ্রদ্বীপটা কোথাকার অন্তর্ভুক্ত? বঙ্গ নলে সমতট। জি এটা বঙ্গ, যে সঠিক উত্তর দিয়েছেন আপনারা, এটা কিন্তু বঙ্গ হবে, বঙ্গ জনপদের অন্তর্ভুক্ত। আশা করি আপনি বিষয়টা বুঝতে পেরেছেন। আচ্ছা, কনসেপ্টটা আমাদের ক্লিয়ার। এটা ছিল একটা পূর্ণাঙ্গ জনপদ না, এটা ছিল আমাদের কার মধ্যে? চন্দ্রদ্বীপ ছিল আমাদের এই যে বঙ্গ জনপদের অন্তর্ভুক্ত। আর এটা সেই প্রাচীন জনপদ না, প্রাচীন হইলো এই হরিকেল। দুঃখজনক বিষয় হলো অনেক ইতিহাসবিদ অনুযায়ী এই হরিকেল যে জনপদটা এটাও আবার কার মধ্যে অন্তর্ভুক্ত? এটা আবার বঙ্গের মধ্যে অন্তর্ভুক্ত। আচ্ছা, এটা সঠিক উত্তর, হরিকেল ঠিক ছিল আমাদের। বাংলার প্রাচীনতম বন্দরের নাম কি? বাংলার প্রাচীনতম বন্দরের নাম কি? চন্দ্র কেতুগড়, তাম্রলিপ্ত, গঙ্গারিডাই, সমন্দর। বাংলার প্রাচীনতম বন্দরের নাম কি? বাংলার প্রাচীনতম বন্দর এটা একটু বলি আমরা সবাই। কোশ্চেনটা কত আমাদের? এটা কোশ্চেনটা কিন্তু আমাদের 15 নম্বর, 15 নম্বর কোশ্চেন এটা। এটা একটু উত্তর করি আমরা সবাই। প্রাচীনতম বন্দরের নাম কি? আমি কিছুক্ষণ আগে এই সম্পর্কে পড়িয়ে আসছিলাম হালকা, আপনারা আশা করি বিষয়টা ধরতে পারছেন। জি আপনারা সবাই সঠিক উত্তর করতেছেন।
জি জি, সবার সঠিক উত্তর। এটা হবে কি আমাদের তাম্রলিপ্তি। তাম্রলিপ্তি বা লিপ্ত দুইটাই সঠিক, এখানে দুইটাই বিভিন্ন জায়গায় ইউজ করা হয়েছে। রস্বই কারো থাকতে পারে, আবার নাও থাকতে পারে। আর লিপি বা শাসন এটা সম্পূর্ণ আলাদা। লিপি বা শাসন এটা কিন্তু সম্পূর্ণ আমাদের আলাদা। তামার পাত্রে যে লিখন পদ্ধতি এটাকে আমরা বলবো লিপি। তামার পাত্রে লিখন পদ্ধতির মাধ্যমে রাজা যে শাসন আদেশ জারি করে বা রাজাজ্ঞা জারি করে সেটা আমাদের কি, সেটা আমাদের হইলো তাম্র শাসন। আশা করি আপনি বিষয়টা বুঝতে পেরেছেন। কখনো যদি প্রশ্ন জিজ্ঞাসা করা হয় যে তামার পাত্রে রাজাজ্ঞা, এটা কি, রাজাজ্ঞা হইলো তাম্র শাসন। ওখানে যদি তাম্র লিপি তাম্র শাসন দুইটা অপশনে থাকে, অবশ্যই তুমি তাম্র শাসনকেই দাগাবা। আশা করি তুমি বিষয়টা বুঝতে পারছো। আর লিখন পদ্ধতির কথা বললে তখন তাম্রলিপি। আর কখনো যদি তাম্র শাসন অপশনে না থাকে তখন তাম্রলিপি। এটাই হবে একমাত্র সঠিক উত্তর। আচ্ছা, তারপর আমরা দেখবো, চলো, প্রাচীন বাংলার নগর কর্ণ সুবর্ণ এর অবস্থান কোথায়? কুমিল্লা, মুর্শিদাবাদ, বগুড়া, রাজশাহী। এটা একটু বলি আমরা, কর্ণ সুবর্ণ এর অবস্থান কোথায়? অনেক সময় আবার সেই অঞ্চলের আগের নাম বা পূর্ব নামও বলা হয় কর্ণ সুবর্ণ। কর্ণ সুবর্ণ আছে এখানে, আরেকটা আছে হইলো সুবর্ণ গ্রাম, আরেকটা আছে হইলো সুবর্ণ গ্রাম। এই দুইটা আমাদের কোশ্চেন। কর্ণ সুবর্ণ এটার অবস্থান কোথায়, এবং যে সুবর্ণ গ্রাম যেটা রয়েছে এই সুবর্ণ গ্রামের অবস্থান কোথায়, এটা একটু আমরা উত্তর করি সবাই। কর্ণ সুবর্ণ এটার অবস্থান কোথায়, আমরা একটু সবাই উত্তর করি। জি, এটার অবস্থান কোথায়? এটার অবস্থান হইলো মুর্শিদাবাদ। মুর্শিদাবাদের রাজধানী হইলো কি, কর্ণ সুবর্ণ। মুর্শিদাবাদের রাজধানী কর্ণ সুবর্ণ। কর্ণ সুবর্ণ হইলো মুর্শিদাবাদের রাজধানী। অনেক সময় বলা হয় কর্ণ সুবর্ণ কার পূর্ব নাম? মুর্শিদাবাদের পূর্ব নাম হইলো কি কর্ণ সুবর্ণ। আর আগে কিন্তু এটা মুর্শিদাবাদ ছিল না, মাকসুদাবাদ বা মুকসুদাবাদ এই নামটা ছিল। যখন মুর্শিদ কুলি খান ঢাকা থেকে এই যে মুর্শিদাবাদের রাজধানী স্থানান্তর করে তখন এটার নাম হয়ে যায় কি, মুর্শিদাবাদ। এই সম্পর্কে আমরা ডিটেইলস আলোচনা করব হয়তো আগামীকাল যে ক্লাসটা থাকবে আমাদের, সেই ক্লাসে আমরা এগুলো নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। সুবর্ণগ্রাম এটার অবস্থানটা কোথায় ছিল? সুবর্ণগ্রাম, এটা একটু বলি আমরা সবাই তাহলে। এখন সুবর্ণগ্রাম, আমরা কনসেপ্টটা ক্লিয়ার করতেছি, নামের সাথে মিল রয়েছে, কর্ণ সুবর্ণ, সুবর্ণগ্রাম। সুবর্ণগ্রামের অবস্থানটা কোথায়? সুবর্ণগ্রাম। আপনারা দুইজন কমেন্ট করেছেন, জি সুবর্ণগ্রাম এটার অবস্থান হলো সোনারগাঁও। সোনারগাঁও, সোনারগাঁয়ে অবস্থান করতেছে কি, সুবর্ণগ্রাম। তাহলে আশা করি আমাদের বিষয়টা ক্লিয়ার ক্লিয়ার আর কি। কর্ণ সুবর্ণ এর অবস্থান মুর্শিদাবাদে, মুর্শিদাবাদের রাজধানী হইলো কি কর্ণ সুবর্ণ। কখনো যদি প্রশ্ন আসে মুর্শিদাবাদের পূর্ব নাম কি, অবশ্যই কর্ণ সুবর্ণ। আর সুবর্ণগ্রাম যেটা, এটার সাথে সম্পর্ক যুক্ত বিষয় হলো সোনারগাঁও। আশা করি বিষয়টা ক্লিয়ার। তারপরে আসতেছে আমাদের বৃহৎ বরিশাল। বৃহৎ বরিশাল ও ফরিদপুর এলাকা প্রাচীনকালে কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল? সমতট, পুন্ড্রবর্ধন, রাঢ় নাকি বঙ্গ? এই যে বরিশাল, ফরিদপুর এই অঞ্চলগুলো কোন জনপদের মধ্যে অন্তর্ভুক্ত ছিল? এটা একটু আমরা বলি সবাই, কোন জনপদের মধ্যে অন্তর্ভুক্ত ছিল? কোন জনপদের মধ্যে অন্তর্ভুক্ত ছিল? আমরা দ্রুত একটু কমেন্ট করে জানাই সবাই। যে আগেরটা সোনারগাঁও হবে, এটা সঠিক উত্তর। এখন কোশ্চেন হইলো আমাদের, বর্তমান বৃহৎ বরিশাল ও ফরিদপুর এলাকা কোন জনপদের অন্তর্ভুক্ত? এটা আমাদের কোন জনপদের অন্তর্ভুক্ত, বৃহৎ বরিশাল ও ফরিদপুর এলাকা? আমি কমেন্ট গুলো যদি একটু দেখি। ঠিক আছে ঠিক আছে সবার। জি, এটা সঠিক উত্তর কিন্তু আমাদের কি, বঙ্গ। আমরা বঙ্গকে দুইটা ভাগে ভাগ করছিলাম, একটা হলো বিক্রম আর একটা হলো কি নাব্য। বিক্রমপুর আর হইলো নাব্য। এই নাব্যের মধ্যে আমরা দেখছিলাম কি, নাব্যের মধ্যে আমরা দেখছিলাম হইলো ফরিদপুর, বরিশাল, পটুয়াখালী। তাহলে এই যে ফরিদপুর, বরিশাল, পটুয়াখালী এটা কোন জনপদের অন্তর্ভুক্ত? বঙ্গ জনপদের অন্তর্ভুক্ত। বঙ্গকে দুই ভাগে ভাগ করছি, তার মধ্যে নাব্যর মধ্যে এই অঞ্চলগুলো আমাদের পড়ে গেছে। জি, এটা ডি, এটাই হবে সঠিক উত্তর। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন। তারপরে নেক্সট যদি আমি দেখাই, নেক্সট
মহাস্থানগড় কোন বংশের প্রত্নতাত্ত্বিক নিদর্শন? মহাস্থানগড় কোন বংশের প্রত্নতাত্ত্বিক নিদর্শন? এখানে রয়েছে মৌর্য, পাল, সেন, গুপ্ত। আমরা বলি এই তিনটার মধ্যে কোনটা হবে আমাদের। আর বাংলাদেশে প্রাপ্ত প্রাচীন লিপি মহাস্থানগড় থেকে পাওয়া গেছে, তাহলে আমরা লিখতে পারি এটা বাংলাদেশের প্রাচীন লিপি। প্রাচীন লিপি মহাস্থানগড়ে পাওয়া গিয়েছে। মহাস্থানগড়ে পাওয়া গিয়েছে। দেখেন এটার একটু আমরা সঠিক উত্তর দেই সবাই, যেটা অ্যাকচুয়ালি কি হবে। মহাস্থানগড় কোন বংশের প্রত্নতাত্ত্বিক নিদর্শন? মহাস্থানগড় কোন বংশের প্রত্নতাত্ত্বিক নিদর্শন? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ এটা সবার সঠিক উত্তর হয়েছে। সঠিক উত্তর কি এখানে? মহাস্থান হলো কোন বংশের প্রত্নতাত্ত্বিক নিদর্শন? মৌর্য। মৌর্য বংশের প্রত্নতাত্ত্বিক নিদর্শন। খ্রিস্টপূর্ব 3য় শতকে এই মহাস্থানগড়ে খ্রিস্টপূর্ব 3য় শতকের সময়ের শিলালিপি পাওয়া গেছে আর কি। এই মহাস্থানগড়ে শিলালিপিটা ছিল হলো ব্রাহ্মী লিপিতে, যেটা ছিল অশোকের সময়কালীন। আর এখান থেকে আমরা জানতে পারি যে অশোক কিন্তু এই বাংলাটা অধিকার করেছিল। এর আগে যে দুইজন শাসক ছিল, চন্দ্রগুপ্ত মৌর্য প্লাস বিন্দুসার, এরা কিন্তু করতে পারে নাই। প্রাচীন বাংলার কোন এলাকা কর্ণ সুবর্ণ নামে অভিহিত? আচ্ছা কর্ণ সুবর্ণ এটা আমরা পড়ে ফেলছি, মুর্শিদাবাদ। আচ্ছা লাগতেছে না এটা। আমরা নেক্সট কোশ্চেন দেখি। কোন শতকে বঙ্গ ও গৌড়, কোন শতকে বঙ্গ ও গৌড় নামে দুটি স্বাধীন জনপদের উদ্ভব হয়? এটা একটু আমরা বলি সবাই, কোন সময় এটা কোন সময় হয়েছে? ষষ্ঠ, অষ্টম, দশম নাকি একাদশ? এটা কোন সময়ের? এটা একটু বলি আমরা সবাই, কোন শতকে বঙ্গ ও গৌড় নামে দুটি জনপদের হয় আর কি, উদ্ভব হয়? কোন শতকে বঙ্গ ও গৌড় নামে দুটি স্বাধীন জনপদের অন্তর্ভুক্ত হয়? দেখেন এর আগে আমরা যে জনপদ গুলো পড়লাম, জনপদ এগুলো কি ছিল না? এগুলো কিন্তু স্বাধীন ছিল না। আমরা স্বাধীন রাজ্য দেখতে পেলাম দুইটা, এটা আপনি রাজ্য বলতে পারেন। স্বাধীন রাজ্য, স্বাধীন রাজ্য। বা কখনো আপনার কোশ্চেন আসতে পারে যে প্রাচীনকালে বাংলায় কতটি রাজ্য ছিল? প্রাচীনকালে বাংলায় কতটি রাজ্য ছিল? এই সবগুলোর উত্তর হবে কি? সবগুলোর উত্তর হবে দুইটি। সেটা কোনটা কোনটা? বঙ্গ ও গৌড়। বঙ্গ প্রথম, গৌড় দ্বিতীয়। দ্বিতীয়। আর বঙ্গ এটা কিন্তু সবচাইতে বৃহত্তম জনপদ। বৃহত্তম জনপদ। বতে বঙ্গ, বতে বঙ্গ। তাহলে বতে বড় বা বৃহত্তম, বতে হইলো বঙ্গ। আর বঙ্গ ও গৌড় নামে দুটি স্বাধীন জনপদের উদ্ভব হয়েছে কবে? উদ্ভব হয়েছে হইলো ষষ্ঠ শতকে। আশা করি আপনি বিষয়টা বুঝতে পারছেন। আর এখানে দুইভাবে কোশ্চেন আসতে পারে, হয় এটা দিবে হইলো এরকম করে যে স্বাধীন রাজ্য, এটা দিতে পারে, বা সচরাচর এমনিতে রাজ্য এটাও কিন্তু দিতে পারে। আর বৃহত্তম বা বড় এই বিশেষণটি কার সাথে যাবে? এই বিশেষণটি যাবে হইলো বঙ্গের সাথে। তাহলে আশা করি বিষয়টা ক্লিয়ার। আমরা জনপদ নিয়ে দুইটা বিষয় দেখতে পারলাম, একটা হলো বঙ্গ। বঙ্গ কি? বঙ্গ এটা হলো সবচেয়ে বড় জনপদ। আর একটা হলো প্রাচীন, সেটা হলো কি আমাদের পুণ্ড জনপদ। পুণ্ড জনপদ সবচেয়ে প্রাচীন। দুইটা নামের সাথে মিল রয়েছে, বতে বড়, বতে বঙ্গ বা বৃহত্তম, পতে প্রাচীন, পতে পুরাতন বা পতে আমাদের পুণ্ড। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। জি এটা আমরা সবাই সঠিক উত্তর দিয়েছি। আমরা নেক্সট কোশ্চেনে যাব। আর আমাদের বেশি কোশ্চেন নাই, সমস্যা নেই। তারপরে নেক্সট কোশ্চেন হলো আমাদের, প্রাচীন বাংলায় নিম্নের কোন অঞ্চল বাংলাদেশের পূর্বাঞ্চলে? আমাদের টার্গেট হলো এই যেটা পূর্বাঞ্চলে অবস্থান করতেছে। হরিকেল, সমতট, বরেন্দ্র নাকি রাঢ়? পূর্বাঞ্চলের অঞ্চলগুলো অ্যাকচুয়ালি কি কি? এই যে এই পাশে যে আমাদের অঞ্চলগুলো অবস্থান করতেছে আর কি আমাদের পূর্ব দিকে, এগুলোতে অ্যাকচুয়ালি কি কি রয়েছে? এগুলোতে অ্যাকচুয়ালি রয়েছে আমাদের সিলেট, উপরে যদি আমরা দেখি সিলেট। তারপরে আমরা দেখতে পাই কি? তারপরে আমরা দেখতে পাই চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম। চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম। আশা করি বিষয়টা ক্লিয়ার। সিলেট, চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম এগুলো আমরা দেখতে পাচ্ছি কি পূর্বাংশে। তাহলে এই সিলেট, চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম এগুলো কোন জনপদের মধ্যে অন্তর্ভুক্ত ছিল? এই কোশ্চেনে যদি আমরা উত্তর করি তাহলে কিন্তু আমরা এটা পেরে যাব। আচ্ছা আমরা সবাই এটার সঠিক উত্তর দিয়েছি, সবাই সঠিক উত্তর দিয়েছি, থ্যাংক ইউ। এটা হবে আমাদের কি? হরিকেল। এই কোশ্চেন গুলো কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। দেখেন এক জায়গায় না এক জায়গায় আসবে। এই পূর্বাংশ বা প্রাচীন জনপদ বা বঙ্গ জনপদের অবস্থান এগুলো কিন্তু আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ টপিকস। তো এগুলো এমসিকিউ আপনারা বারবার প্র্যাকটিস করবেন, তাহলেই হবে।
তারপর দেখি আমরা প্রাচীন শিলালিপিতে বঙ্গ নামক জনপদের দুটি অঞ্চলের নাম পাওয়া যায়। এই অঞ্চলগুলো হলো, এখানে কি কথা বলছে, বলছে হলো বঙ্গের কথা। কোথায় বঙ্গ আমাদের? এই যে বঙ্গ। এই যে বঙ্গ নামক জনপদে দুটি অঞ্চলের নাম পাওয়া যায়। সেই অঞ্চলগুলোর নাম কি কি? পাহাড়পুর, মহেস্থানগড়, সম্পুর বিহার, মধুবিহার, বিক্রমপুর, নাব্য বা নব্য, তারপরে ওয়াহারি ও বটেশ্বর। এই কোন দুই অঞ্চল পাওয়া গেছে এখানে, এটা আমরা একটু দেখি। বঙ্গের কথা, বঙ্গেতে কোন দুটিতে পাওয়া গিয়েছে? আপনারা কোনটার উত্তর দিচ্ছেন? এটা এটা কিন্তু 22 নং কোশ্চেন। এটা কিন্তু 22 নং কোশ্চেন, 22 নং কোশ্চেন এটা। 22 নং কোশ্চেনে আপনারা উত্তর দেন এটা। আচ্ছা, বঙ্গ জনপদে কোন দুটি অঞ্চলের নাম পাওয়া গিয়েছে? এটা সঠিক উত্তর কি হবে আপনারা একটু বলেন সবাই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমরা বলতেছি, এখন একটা মজার বিষয়, মেঘলা আকাশ। আপনি কমেন্ট করেছেন মানে আপনার কমেন্টটাই শেষ, তারপরে কেউ কমেন্ট করবে না, সবার শেষে আপনি কমেন্ট করেন, বা আপনার নেট ইস্যুর জন্য কমেন্টটা সবার শেষে চলে আসে। দেখেন প্রাচীন শিলালিপিতে বঙ্গ নামক যে জনপদের উল্লেখ পাওয়া গেছে, এটাতে হইলো এই যে বিক্রমপুর আর নাব্য। কোন দুটো অঞ্চলের উল্লেখ পাওয়া গেছে সেটা হলো কি আমাদের বিক্রমপুর ও নব্য বা নাব্য। এখানে নাব্য এটাই সবচেয়ে বেশি অ্যাপ্রোপ্রিয়েট। নাব্য, বিক্রমপুর ও নাব্য, এই দুটো অঞ্চলের উল্লেখ পাওয়া গেছে। এটা কিসের উপর ভিত্তি করে ভাগ করছে? কোন নদী, কোন নদীর উপর ভিত্তি করে বিক্রমপুর ও নাব্য এটা ভাগ করেছে? আপনার বাড়ির পাশে অবস্থান করতেছে সুন্দর, তো তাহলে এটা একটু বলি আমরা। বিক্রমপুর আর নাব্য যে অঞ্চলটা পাওয়া গেছে, এই অঞ্চলে যে নামকরণ করা হয়েছে, এটাই আসলে কোন নদীকে কেন্দ্র করে? কোন নদীকে কেন্দ্র করে? আচ্ছা, এই নদীর উপরের অংশের নাম হইলো এই যে বিক্রমপুর, নিচের অংশের নাম হইলো কি নাব্য। নদীটার নাম কি? নদীটার নাম কি? নদীটার নাম কি? কেউ একজন বলি তো আমরা। জি, নদীটার নাম হলো পদ্মা। পদ্মা। তাহলে একটা বিষয় আমাদের খেয়াল করতে হবে এখানে, পদ্মা। আপনি জাস্ট পড়লেন যে হইলো বঙ্গ জনপদের অবস্থান কোথায়, সেটা জাস্ট এরকম করে পড়লেন, তাহলে কিন্তু অ্যাকচুয়ালি হবে না। আমাদের আমাদের পড়তে হবে এই যে সরি, বঙ্গ যে জনপদটা, এখানে আরো দুইটা অঞ্চলের নাম পাওয়া গেছে, সেটা হলো বিক্রমপুর ও নাব্য। এটা অ্যাকচুয়ালি কাকে কেন্দ্র করে ভাগ করা হয়েছে? পদ্মা নদীকে। এই পদ্মা নদীকে কেন্দ্র করে ভাগ করা হয়েছে। পদ্মা নদীর উপরের অংশ সেগুলোকে বলা হচ্ছে বিক্রমপুর, পদ্মা নদীর নিচের অংশ যেগুলো সেগুলোকে বলা হচ্ছে কি নাব্য। তাহলে উপরের অংশ আমাদের বিক্রমপুর, নিচের অংশ হইলো আমাদের নাব্য। আশা করি আপনি বুঝতে পারছেন। জি, দা গ্রেটেস্ট পদ্মা। আচ্ছা, তারপরে আমরা দেখি বর্তমানে রাজশাহী দিনাজপুর অঞ্চল প্রাচীন বাংলার কোন জনপদের মধ্যে অন্তর্ভুক্ত ছিল? বর্তমানে রাজশাহী দিনাজপুর অঞ্চল প্রাচীন বাংলার কোন জনপদের মধ্যে অন্তর্ভুক্ত ছিল? গৌড়, পুন্ড্র, সমতট, বঙ্গ। এটার একটু আমরা উত্তর দেই। এটা একটু আমরা উত্তর করি সবাই। এটা একটা ইজি কোশ্চেন। বর্তমানে রাজশাহী ও দিনাজপুর অঞ্চল প্রাচীন বাংলার কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল? এটা একটু উত্তর করি আমরা। আচ্ছা, আপনারা সবাই সঠিক উত্তর করতেছেন, সবাই সঠিক উত্তর করতেছেন। এটার উত্তর আমাদের কি? পুন্ড্র। পুন্ড্রের মধ্যে কার কার অবস্থান ছিল? এই যে আমাদের বগুড়া, বগুড়া। তারপরে আমাদের আর টু, এখানে আর দুইটা, একটা কি আমাদের রংপুর, আর একটা হলো আমাদের রাজশাহী, রাজশাহী। আর ডিতে আমাদের কি? দিনাজপুর। দিতে হইলো দিনাজপুর। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আচ্ছা ধরেন এখানে বঙ্গ, সরি, পুন্ড্র যে অপশনটা, এই অপশনটা যদি না থাকতো, তাহলে আপনি কোনটাকে দাগাতেন? পুন্ড্র না থেকে যদি এখানে থাকতো হইলো আমাদের, আচ্ছা সরি আমি বলে ফেলছি আগেই, পুন্ড্র না থাকলে এটা আমরা অবশ্যই কাকে দাগাতাম এখানে, একটু বলেন তো আপনারা। পুন্ড্র না থাকলে আমরা কাকে দাগাতাম? যদি অপশনে পুন্ড্র না থাকতো তাহলে আমরা কাকে দাগাতাম এখানে? সেই অপশনটা অ্যাকচুয়ালি এর মধ্যে দেওয়া নাই, বাট আপনি বলেন একটু যে পুন্ড্র যদি না থাকতো তাহলে আমরা কোনটা সঠিক উত্তর নিতাম? এই যে রাজশাহী, দিনাজপুর, এই যে অঞ্চলগুলা। আচ্ছা, রাজশাহী, দিনাজপুর, পাবনা, এই যে অঞ্চলগুলো ছিল, এটা আমরা বরেন্দ্র নিতাম। বরেন্দ্র, জি জি, বরেন্দ্র। এটাই ছিল আমার কোশ্চেন অ্যাকচুয়ালি। তারপরে আমরা দেখবো, চলেন, প্রাচীন পুণ্ড্রনগর কোন জেলায় অবস্থিত? আমাদের সবচেয়ে যে প্রাচীন এই যে আমাদের পুণ্ড্রনগর, এটা অ্যাকচুয়ালি আমাদের কোন জেলায় অবস্থিত? পুণ্ড্রনগর।
পুন্ড্রনগর কোন জেলায় অবস্থিত? রাজশাহী, কুমিল্লা, বগুড়া, নরসিংদী। আমরা দেখছিলাম পুন্ড্র যেটা, পুন্ড্রের মধ্যে আমাদের কি কি ছিল? পুন্ড্রের মধ্যে ছিল আমাদের বি আর টু ডি, বগুড়া, রাজশাহী, রংপুর, তারপরে ডিতে হলো দিনাজপুর। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে রাজশাহী রয়েছে, বগুড়া রয়েছে, আর কোশ্চেন করছে এখানে পুন্ড্রনগর। পুন্ড্র জনপদের কথা বলে নাই, পুন্ড্র জনপদ যেটা বা বাংলার প্রাদেশিক রাজধানী যেটা, সেটা রাজধানী ছিল হলো এই যে পুন্ড্রনগর। আর বসতি যেটা সেটা ছিল আমাদের পুন্ড্রবর্ধন। তো পুন্ড্রবর্ধন, পুন্ড্রনগর এগুলো সেম কেই বোঝানো হয়। তো এই পুন্ড্রনগর এটা অ্যাকচুয়ালি ছিল আমাদের রাজধানী। এই রাজধানীর অবস্থানটা অ্যাকচুয়ালি আমাদের কোথায়? পুন্ড্রনগর যে রাজধানী ছিল এটার অ্যাকচুয়ালি অবস্থানটা আমাদের কোথায়? এটা একটু উত্তর করি আমরা সবাই। এই পুন্ড্রনগরের অবস্থান হইলো আমাদের এই যে বগুড়াতে। আর লাস্ট কোশ্চেন এটা নিয়ে, এটার নদীর নাম কি ছিল? নদীর নাম, নদীর নাম। পুন্ড্রনগর বগুড়াতে অবস্থিত, বগুড়ার উত্তরে অবস্থিত। কোন নদীর তীরে অবস্থান করতেছে? এই যে আমাদের পুন্ড্রনগর বা মহাস্থানগড় বা কি মহাস্থানগড়, মহাস্থানগড়। এটা একটু বলি আমরা, নদীর নামটা কি? নদীর নাম। আমরা ক্লাসের শেষের দিকে চলে আসছি। এরপরেও আমাদের আরো কিছু এমসিকিউ আছে, সেই এমসিকিউ গুলো আমরা নেক্সট ক্লাসে ইনশাল্লাহ সলভ করবো। আমাদের আর একটা প্রশ্ন আছে। জি, আজকে কিন্তু আমরা কয়েকটা নদীর নাম পাইলাম। বঙ্গকেন্দ্রিক যে নদীটার নাম পাইলাম সেটার নাম ছিল আমাদের পদ্মা। আর এই যে আমরা পুন্ড্রনগর কেন্দ্রিক যে নদীর নামটা পাইলাম সেই নদীর নামটা হলো আমাদের করতোয়া। এই যে নদী কেন্দ্রিক যে ব্যাপারটা, এগুলো একটু আপনারা ভালোভাবে পড়বেন। আশা করি আপনি বিষয়টা বুঝতে পারছেন। আচ্ছা ঠিক আছে, সবাই সঠিক উত্তর দিয়েছে। আমাদের নেক্সট কোশ্চেনে আমরা চলে যাই। নেক্সট কোশ্চেন শেষ করার পর তারপরে আমরা ডিটেইলস সবকিছু আলোচনা করব আর একবার করে, আমাদের ক্লাসটা এখানে সমাপ্ত করে দিব। তারপরে দেখেন আমাদের কোশ্চেন, প্রাচীন জনপদ কোনটি? প্রাচীন জনপদ কোনটি? কুমিল্লা, মুর্শিদাবাদ, কর্ণসুবর্ণ, সমতট। এটার মধ্যে প্রাচীন জনপদ কোনটি? দেখেন কোশ্চেন কিন্তু অপশন অনুযায়ী উত্তর করতে হবে। একটা বিষয় আপনাদেরকে বোঝাই, অপশন অনুযায়ী কিন্তু আপনার উত্তর করতে হবে। দেখেন ব্যাপারটা, প্রাচীন জনপদ কোনটি, এখানে এর মধ্যে একটা উত্তর করতে হবে। আবার যদি কোশ্চেন করতো জনপদগুলোর মধ্যে প্রাচীন কোনটা, সেটা কিন্তু আর এক উত্তর হইতো। তো আমরা সবসময় খেয়াল রাখবো কি এখানে প্রশ্নটা কি বলছে। এখানে প্রশ্নটা কি বলেছে, প্রশ্ন যেটা বলছে সেই অনুযায়ী আমাদের উত্তর করতে হবে, এবং অপশনের মধ্যে যেটা সবচেয়ে বেশি অ্যাপ্রোপ্রিয়েট হবে সেটাই হবে আমাদের সঠিক উত্তর। বাকিগুলোকে আমরা বাদ দিয়ে দিব। জি দেখেন, এখানে কিন্তু অপশন অনুযায়ী কি সঠিক উত্তর হবে? সঠিক উত্তর হবে হলো সমতট। তাহলে আপনি জাস্ট একটা প্রশ্ন পড়বেন, পরে ভাববেন যে প্রাচীন জনপদ তো কোনটা? প্রাচীন জনপদ সমতট। তাহলে কি হবে? এখন যদি কোশ্চেন করা হয়তো প্রাচীন জনপদ কোনটা, এটা ধরেন জাস্ট একটা 1 নম্বরের কোশ্চেন এমনিতে অপশন ছাড়া, প্রাচীন জনপদ কোনটি, তাহলে এটার নাম কি হইতো? প্রাচীন জনপদ কোনটি, প্রাচীন জনপদ কোনটি, তখন নাম কি হইতো? জি, এটা সবাই সঠিক উত্তর হয়েছে সমতট। যদি কোশ্চেনটা এমনিতেই হইতো যে প্রাচীন জনপদ কোনটি, প্রাচীন জনপদ কোনটি, অপশন গুলো এগুলো নাই, জাস্ট মনে করেন একটা 1 মার্কের কোশ্চেন আপনাকে বলছে, কেউ জিজ্ঞাসা করছে সবচেয়ে প্রাচীন জনপদ কোনটি, তখন আপনি কোনটা উত্তর দিতেন? আমরা একটু সবাই উত্তর করি, তারপরে আমি নেক্সট কয়েকটা বিষয় দেখায় আমাদের টোটাল শেষ করে দেব। দেখেন এখানে ডিটেলস অ্যান্সার শিট দেওয়া আছে, সবগুলোর অ্যান্সার শিট দেওয়া আছে, এখান থেকে একটু দেখে নিন। এখানের মধ্যে যদি কোনোটা ভুল থাকে আর কি, সেটা আমাকে ডিটেলস জানাই দিন। হ্যাঁ, বইতে ভুল আছে, এটা একটু ভুল করে ফেলছে, এটা পাহাড়পুর ও মহাস্থানগড় যেটা, সেটা কিন্তু হবে না। বই যাদের খন্দকার শিখে আছে আর কি বইটা, এখান থেকে আপনারা একটু ইয়ে করে নিয়ে নিতাম। জি, অপশন যেহেতু আমাদের 15 নাই, সেই জন্য আমরা কোনটা দিয়েছি, সেই জন্য আমরা সমতট দিয়েছি। আর থাকলে কিন্তু অবশ্যই আমাদের 15 হইতো। এটা একটু আপনারা কারেকশন করে নিয়ে, পাহাড়পুর ও মহাস্থানগড় হবে এটা। আর চন্দ্রকেতুর, এটা মনে হয় ওই অপশনটা ছিল তাম্রলিপ্তির, মেবি অ্যান্সার আছে কিনা, তাম্রলিপ্তি, তাম্রলিপ্তি। এগুলো একটু কারেকশন করে নিন, তাম্রলিপ্তি, এগুলো একটু কি করে নেবেন, কারেকশন করে নেবেন। আমি ক্লাসে যেগুলো পড়াইছি সেগুলোই কিন্তু সঠিক উত্তর। আশা করি আপনি বিষয়টা বুঝতে পারছেন। বইতে কিছু উত্তর ভুল দেওয়া আছে, সেগুলো আমরা কি করব, কারেকশন করে নেব। তারপরে দেখেন যারা এখানে একেবারে নতুন আছেন তাদের জন্য আর কি আমাদের 10টা বেসিক ক্লাস। এই 10টা বেসিক ক্লাস যদি আপনি করেন তাহলে ইংরেজি যাতে আপনার
যে ভিতটা এটা অনেক স্ট্রং হবে, অনেক স্ট্রং ভাবে আপনার ভিতটা গড়ে উঠবে। আশা করি আপনি বিষয়টা বুঝতে পারছেন। জাস্ট কি করতে হবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে নক দিবেন, তাহলে আপনাদেরকে এই ক্লাসগুলো দিয়ে দেওয়া হবে। তারপরে নেক্সট ডে আমাদের তিনটা ব্যাচ রয়েছে, ঢাকা ইউনিভার্সিটি ফাউন্ডেশন 1, সেকেন্ড টাইম ফাউন্ডেশন 2, বিউপিএফএ এফএস ফাউন্ডেশন 1। এই যে ব্যাচগুলো রয়েছে, এই যে দুইটা ব্যাচ, এই দুইটা ব্যাচে ভর্তি হলে 2025 সালের শেষ অ্যাডমিশন পর্যন্ত আপনি যতগুলো কোর্স আসবে সবগুলোতেই ফ্রি অ্যাক্সেস পেয়ে যাবেন এই অ্যাডমিশন শেষ হওয়া পর্যন্ত। আমরা গুগল মিট প্রিমিয়াম এর মাধ্যমে ক্লাস নেব, যেখানে আপনি আনমিউট করে কোশ্চেন করতে পারবেন। তারপরে আমাদের একটা আচ্ছা, সিটটা এনশিওর করার জন্য আপনি এই যে নাম্বারটা দেওয়া আছে, এই নাম্বারে আপনি বিকাশ, নগদ বা রকেট, ক্যাশ ইন বা সেন্ড মানি করে নক দিতে পারেন, বা আপনার যদি আরো কোনো ডিটেলস জানার ইচ্ছা থাকে এই নাম্বারে নক দিবেন, ডিটেলস জানাই দেওয়া হবে। এই যে আমাদের একটা স্ট্রং মেন্টর প্যানেল রয়েছে, এখান থেকে আপনি যে কোনো ধরনের সেবা নিতে পারবেন। যারা ব্যাচে আছেন প্লিজ আপনার যে কোশ্চেন গুলো সেগুলো আপনি এনাদেরকে দিয়ে দেবেন। আর যারা এখানে নতুন কোনো ব্যাচে জয়েন নেই, আমাদের ফ্রি ব্যাচে জয়েন হয়ে যেতে পারো। এই ফ্রি ব্যাচে জয়েন হয়ে গেলে এই ক্লাস লিংক গুলো তুমি সহজে এখানে পেয়ে যাবে। আর ডিটেলস জানার জন্য এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে নক দিলেই হয়ে যাবে। আর চ্যানেলটা যারা ইউটিউব থেকে দেখতেছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো দেখো, আজকে মেইনলি আমরা আলোচনা করছিলাম হইলো জনপদ নিয়ে। জনপদ এগুলো নিয়ে মেইনলি আজকে আমরা কি করেছিলাম, আলোচনা করেছিলাম। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো। আমরা এগুলোকে কোনো রাজ্য বা দেশ না বলে জনপদ বলতেছি। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। এইমাত্র জয়েন হয়েছে তুমি, ক্লাস তো শেষ হয়ে গেছে। আচ্ছা, রেকর্ডিং বা এরপরে যে ক্লাস থাকবে আর কি ওটা করে নিও। রেকর্ডিং মানে এমনিতেই তো ফেসবুকে থেকেই যায়। আচ্ছা, জনপদ, এটা আশা করি বিষয়টা ক্লিয়ার আমাদের। আজকে আমরা বঙ্গ পড়লাম, পুন্ড পড়লাম, তারপরে সমতট, প্রায় সবগুলোতে টাস্ক করছি। এগুলো বাদে আরো যে এমসিকিউ গুলো আছে এগুলো আমরা নেক্সট ক্লাসে সলভ করে নিব। আর অ্যান্সার শিটটা বই অনুযায়ী করা হয়েছে, তো ওখানে যেগুলো ভুল আছে সেগুলো আমি কারেকশন করে দিয়েছি। এগুলো তুমি দেখে নিবা, তাহলেই হয়ে যাবে। 200 টাকা দেন ভাই, একটু কাচ্চি খেয়ে আসি। আচ্ছা, কাচ্চি খাইতে হবে না, তুমি একটু মনে মনে ভাবো যে কাচ্চি কিরকম হয় আর কি। মনে মনে ভাবলে তুমি বুঝতে পারবা এটা অ্যাকচুয়ালি খাইলে কিরকম লাগে, তাহলেই হয়ে যাবে। আচ্ছা, তো আমরা তাহলে এই পর্যন্তই আজকে আমাদের ক্লাসটা শেষ করে দেই। এইটুকুই আমাদের আলোচনা ছিল। আমাদের জনপদ নিয়ে আরো কোশ্চেন আছে, এগুলো আমরা কি করব, নেক্সট ক্লাসে আলোচনা করব। আমার এক ফ্রেন্ডকে ভর্তি করাই, কিন্তু চান্স পেলাম। আরে আমরা তো আপনাদেরকে ট্রিট দেবো, আপনারা যারা চান্স পাবেন সবাইকে তো আমরা ট্রিট দেবো। অনেক সুন্দর খাওয়া দাওয়ার আয়োজন হবে আমাদের গ্র্যান্ড সেলিব্রেশনে। এইবারেরটা যেটা হবে সেটা ভিডিও তো আপনারা দেখতে পারবেন, সমস্যা নাই। এই ভিডিওটা দেখলে আপনি বুঝতে পারবেন। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি এখানে শেষ করে দিলাম। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।